দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা অনুষ্ঠান। দর্শকবৃন্দ, আজকে এই বিশেষ পর্বে আমার আপনাদের জানাই আন্তরিক স্বাগত। আমার সাথে আজ কথা বলবেন এমন একজন মানুষ যিনি ছাত্র নেতা থেকে যুবনেতা, গুলির আঘাতে গুম জুলুমের অন্ধকার পেরিয়ে আবারও রাজপথে দাঁড়িয়েছেন অদম্য সাহসে। একজন মৃত্যুঞ্জয়ী তরুণ নেতা যিনি আওয়ামী শাসন আমলে ৩০৬টি মামলা মোকাবেলা করেছেন এবং ২১ বার কারাভোগ করেছেন, রাজপথে গুলিবিদ্ধ হয়েছেন, নির্যাতিত হয়েছেন, কিন্তু বারবার ফিরে এসেছেন দলের জন্য, মানুষের জন্য। যখন আওয়ামী সরকারের গুলিবর্ষণ গুম নিপীড়ন দিনগুলোতে তিনি মিছিল করতেন, তখন দলের কিছু তথাকথিত সুশীল বা সুবিধাভোগী নেতা গোপনে নিরাপদ আতাতে লিপ্ত ছিলেন। তিনি হলেন আর কেউ নাই, আমাদের মাগুরা মায়ের কৃতি সন্তান, ঢাকা দক্ষিণের যুব দলের সদস্য সচিব এবং বর্তমানে মাগুরা ২ থেকে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী রবিউল ইসলাম নয়ন। জনাব নয়ন, আমি দীর্ঘদিন ধরে আপনার সাথে কথা বলছি এবং চেষ্টা করছি আমার এই মাগুরা টকে আনার জন্য। আমি জানি আপনি বাংলাদেশের এমন কোনো টেলিভিশনে নাই যে আপনাকে ডাকে না, বা আপনি অনেক বড় বড় জাতীয় টেলিভিশনগুলো পত্রিকাগুলো আপনি সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু এই মাগুরা টকে এই প্রথম। আমি জানি আপনাকে অনেকেই অনেক কিছু বলেছেন, তারপরেও আমার ডাকে আপনি এসেছেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কেমন আছেন? ধন্যবাদ শাইন ভাই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু এলাকায় আছি, প্রচন্ড পরিমাণে পরিশ্রম করতে হয়, রুটি কলার উপরে থাকতে হয়। জি, শুকাই গেছে অনেকটা। না সেটাই ভালো। দেখছি। আপনার কথা আমি অনেক শুনেছি, আপনি ভালো উপস্থাপনা করেন, ভালো নিউজ সংগ্রহ করেন, সত্য ঘটনা সামনে তুলে ধরার জন্য মানুষের চেষ্টা করেন। মানুষকে নিয়ে বিতর্ক থাকে, তর্কও থাকে, বিতর্কও থাকে, এটা নিয়েই মানুষ, যেটা আমাদের মাঝেও আছে, আমাদেরকে নিয়েও করে। কোনোটা সত্য কোনোটা মিথ্যা যাচাই না করে মানুষ জাজমেন্ট দিয়ে দেয়। এটাই আমাদের বাংলাদেশ। জি, এই বাংলাদেশের ভিতরেই আছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। জনাব রবিউল ইসলাম নয়ন, আজকে আমি আলোচনা করব বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, তারেক রহমানের সাম্প্রতিক যে সাক্ষাৎকার ও রাজনৈতিক বার্তা, ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচন এবং ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য, মাগুরার রাজনীতি। এবং আমি প্রায়ই দেখি যে আপনি এক পক্ষকে আঘাত করেন, আবার প্রায়ই দেখি যে আপনি ইসলামী দলগুলোর তারা যেভাবে তাদের দলে টানার জন্য কৌশল অবলম্বন করেন, সেটাকে ভেঙে আপনি আপনার কৌশল আপনি অবলম্বন করেন, সেই বিষয় নিয়েও আলোচনা করব। চলুন শুরু করা যাক আজকের মাগুরা টক লাইভ। প্রিয় দর্শক, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, রবিউল ইসলাম নয়নের কাছে কোনো প্রশ্ন যদি সরাসরি করতে চান তাহলে করতে পারবেন এবং সরাসরি উত্তর শুনতে পারবেন। যাই হোক নয়ন ভাই, শুরু করি জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু থেকে তারেক রহমান ও বিএনপির বর্তমান অবস্থান নিয়ে। কয়েকদিন আগে তারেক রহমানের সেই মিডিয়াতে, বিবিসি বাংলাতে সাক্ষাৎকার নিয়ে তুমুল আলোচনা চলছিল। বক্তব্যের খণ্ডিত অংশ ধরে অনেকে পক্ষে বিপক্ষে বিশ্লেষণ করেছেন। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনি এই সাক্ষাৎকারকে কিভাবে দেখেছেন? দেখেন, আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদে বিশ্বাসী। আপনি যদি বলেন যে আমার দলের বাহিরে গিয়ে, আমি একজন জাতীয়তাবাদের দলের সক্রিয় সদস্য, আপনি যদি আমাকে বলেন যে আপনি দলের বাহিরে গিয়ে ব্যক্তি রবিউল ইসলাম নয়ন, নিরপেক্ষ একটা মানুষ, তারেক রহমান সাহেবের এই বক্তব্যকে কিভাবে দেখবেন? আমি মুগ্ধ হয়েছি ওনার বক্তৃতায়। এত সুন্দর সাবলীল ভাষায় বিবিসিতে দেওয়া সাক্ষাৎকার, যেটার ভিতর দিয়ে ওনার ভিতরে ছিল অদম্য সাহস, শক্তি, বাংলাদেশের মানুষের প্রতি আস্থা, বিশ্বাস। এটা আলাদা একটা ব্যাপার। সব বক্তৃতার ভিতরেই, অনেকক্ষণ বক্তৃতা, তো আমি অনেক কথা শুনেছি ওনার এই বক্তৃতা। বাংলাদেশের মানুষ, এটা সচরাচর এখন দেখা যায় না, এটা সচরাচর এখন দেখা যায় না। রাস্তার মোড়ে মোড়ে, একদম প্রফেশনাল। হ্যাঁ, রাস্তার মোড়ে মোড়ে প্রজেক্টরটা নিয়ে মানুষকে দেখাইছে, এবং মানুষ নীরবে নির্বিঘ্নে তারেক রহমান সাহেবের এই বক্তৃতা শুনতেছে।
এই বক্তৃতার ভিতরে আমার কাছে অনেক টপিকস এর ভিতরে একটা টপিক ভালো লাগছে, যেটা আমি 2-4টা বক্তৃতায় বলে থাকি ওনার পরে, যে আমি সেই নেতার একজন কর্মী হতে পেরে নিজেকে ধন্য মনে করি যে নেতা বলতেছে আমাকে কে কি বললো, কে কি মানে ভাবলো আমার কিছু যায় আসে না, আমার কাছে সবার আগে জাতীয়তাবাদ, আমার আগে সবার আগে আমার দেশ, আমার বাংলাদেশ, আমার মাতৃভূমি। আমি তো আসলে, আপনি যে আমার নামে এত বিশ্লেষণ দিলেন, আমি কিন্তু এই দলটা করি, বিএনপি করি। বিএনপি তো আমাকে টাকা দেয় না, বেতন দেয় না, বিএনপি তো আমাকে খেতে দেয় না, পড়তে দেয় না। আমি বিএনপি করি, বিএনপি দেশকে ভালোবাসে, আমি দেশকে ভালোবাসি, তাই বিএনপির সাথে আমার বন্ধন। আমার তো আদার্স দলের সাথে বন্ধন হতে পারত। আমি একজন সচেতন নাগরিক, আমি অলওয়েজ বিপ্লবী। আপনি দেখবেন আমি আমি আপনাকে কিছুক্ষণ আগে বলছি যে আপনার হাউজে বসে সাক্ষাৎকার না দেওয়ার জন্য আমাকে 200 মানুষ বলেছে, কিন্তু আমি এসেছি। কেন এসেছি? এসেছি এই কারণে যে আমি দেখতে চেয়েছি যে একটা মানুষের মিডিয়াতে সাক্ষাৎকার না দেওয়ার জন্য এত লোক বলতেছে কি আছে ওনার ভিতরে, আমি এটা দেখতে চাই। আমি এই দলটা, এই দলটার ভিতর থেকে অন্য দলকে দেখতে চাই যে বিএনপির চাইতে দেশপ্রেম কার ভিতরে আছে। তো তারেক রহমান সাহেবের এই বক্তব্য আমার কাছে চমৎকার লেগেছে, এবং আমি সারা জীবন আমার এই নেতা, আমাদের নেতা, বাংলাদেশের স্বার্থের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ছায়াতলে থেকে দেশকে ভালোবাসতে চাই। দেখুন, গত পতিত সরকার তাদের নেতাকর্মী বা তাদের যে দাম্ভিকতা, তাদের যে উচ্চাভিলাষ, কিন্তু তারেক রহমানের এই বক্তব্যে অনেক বিশ্লেষক বলছেন যে সেখানে দম্ভ নাই, সেখানে অহংকার নাই, তারেক রহমানের মধ্যে সংযম, পরিপক্কতা, বুদ্ধিমত্তা এগুলো লক্ষ্য করা গেছে। আপনি কি মনে করেন এই মনোভাব বিএনপির নতুন রাজনৈতিক সংস্কৃতি গঠনের ইঙ্গিত বহন করে? দেখেন, যেমন পিতা তেমন তার সন্তান, যেমন নেতা তেমন তার শিষ্য। এটাকে আপনি দুইটা ভাবে বিভক্ত করতে পারেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সন্তান তারেক রহমান সাহেব নিরহংকারী হবে, এটাই স্বাভাবিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ভিতরে ছিল না কোনো অহংকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ছিঁড়া কাপড় পরে জীবনযাপন করছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জামা তারেক রহমান পরে জীবন ধারণ করছে। আপনি কি এখনো, বাংলাদেশ তো এখনো দরিদ্রতা কাটে নাই, আপনি কি এখনো দেখেন যে কোনো ভ্যানওয়ালা বাবার সন্তান তার মানে কাপড় পরে চলতেছে, স্কুলে যাচ্ছে না? আপনি কি কখনো দেখছেন যে কোনো মিলিটারির সন্তান তার বাবার কাপড় কেটে নিয়ে জামা বানায় পড়তেছে? না। এইটাই তারেক রহমান, তার বাবার উত্তরসূরি বলতে পারেন যে আদর্শ দিয়ে ভরা। ঠিক একইভাবে আমাদেরকে বলতে পারেন যে আমরা এরকম একজন নেতার রাজনীতি করি যে নেতার ভিতরে কোনো অহংকার নাই। আপনি আমাকে মানুষ বলে যে মানুষ তো আসলে 17 বছর যাবৎ আওয়ামী লীগের শাসনামল দেখছে, স্বৈরতন্ত্র দেখছে, স্বৈরাচার দেখছে। মানুষ মনে করে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সেক্রেটারি, সে মনে হয় বিরাট একটা কিছু, মনে হয় কি একটা ব্যাপার, মনে হয় একটা বট গাছ। কিন্তু তারেক রহমান সাহেব আমাদেরকে এমন করেই বড় করছেন যে আমার কাছে কখনো, আপনি ফোন ধরবেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মাগুরা কলেজ পাড়া থেকে বলছি। জি, আমার রবুল ইসলাম নয়ন ভাইয়ের কাছে একটি প্রশ্ন। জি জি বলেন। ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, উনিও শুনতে পাচ্ছেন, আপনি বলুন। আমরা 5 তারিখ পরবর্তীতে আমরা দেখতে পেরেছি যে রবুল ইসলাম নয়ন ভাই মাগুরার সাধারণ জনগণ যারা চিকিৎসা নিতে পারে নাই, রবুল ইসলাম নয়ন ভাই তাদের সব দায়িত্ব নিচ্ছেন। আমরা ভাইয়ের কাছে প্রশ্ন করি যে ভাই কি আল্লাহ যদি তাকে এমপি নমিনেশন দেয়, সেক্ষেত্রে মাগুরার জনগণের জন্য আর কি করতে চান? জি, ধন্যবাদ। আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি এবং নয়ন ভাই এটার উত্তর দেবেন, আশা করি আপনি শুনবেন।
আপনি লাইনে থাকুন, উনি বলবেন। এটাই মানে কথার ভিতরে কথা চলে আসে, তো আমি এইটারই উত্তর দেই, ঠিক আছে? আমি মনে করি যে আর আপনি করবেন না, আমার আরো কয়েকটা মিটিং আছে। যাই হোক, আমি ওনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে শুধু তারেক রহমান সাহেবের ওই আদর্শটা রেখে যেতে চাই। জি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে শিখিয়েছেন সাধারণভাবে চলাফেরা করার জন্য। আপনি আমাকে বলতে পারেন যে হ্যাঁ, আপনি কি সাধারণভাবে চলাফেরা করেন? হ্যাঁ, আমি সাধারণভাবে চলাফেরা করার চেষ্টা করি। রাজনৈতিক নেতাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন লোক সহযোগিতা করে, হয়তো সেই সহযোগিতা নিতে গিয়ে মানুষের কাছে মনে হয় যে তার বিলাসিতা। আপনি যদি আমাকে বলেন, আমি তো একজন পরিপূর্ণ যুবক। জি, মাগুরা 2 থেকে আমি এমপি নির্বাচন করতে চাচ্ছি। আপনি যদি আমার ব্যাংক দেখেন, আমার একটা ব্যাংক ছিল, অ্যাকাউন্ট ছিল ব্র্যাক ব্যাংকে অনেক আগে। সেই অ্যাকাউন্টটা আমি চালু করতে পারিনি। চালু করলে শুধু শুধু চার্জ দেওয়া লাগে, টাকা থাকে না ব্যাংকে, চার্জ দেওয়া লাগে, এই বিল কাটে, ওই এই বিল কাটে, ওই বিল কাটে। এরপরে মনে করেন আপনার এইটার পরে আমাকে একটা লোক, আমাদের একটা মামা আমার দেশের বাইরে ট্রিটমেন্ট করতে যেতে হবে, সে কারণে ব্যাংকের ট্রানজেকশন দেখাতে হবে। একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছে, খুলে দিয়ে আমার একটা কার্ড করে দিয়েছিল। সেই কার্ড আমি মানে কন্টিনিউ করতে পারি না দেখে আপনার কার্ডটা ফেরত দিতে হয়েছে। যাই হোক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে ডেকে নিয়ে একটা কথা বলছে যে নয়ন, আমি তোমাকে 5 তারিখের আগে তোমার ভিতরে যে ক্রেজ দেখেছি সেটা ছিল একটা সরকারের বিরুদ্ধে, একটা স্বৈরাচারের বিরুদ্ধে। সেই ক্রেজটা আমি আর তোমার ভিতরে এখন দেখতে চাই না। এখন আমি তোমাকে ভিন্ন নয়ন দেখতে চাই। আমি সেই ভিন্ন নয়নেই আছি। আপনি মাগুরার ব্যাপার তো, আপনি আমাকে হয়তো কিছু প্রশ্ন করবেন, আমি সেই প্রশ্নের উত্তর আগেই দিয়ে যাচ্ছি। আমাকে নিয়ে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে দেখবেন বিতর্কিত বিতর্কিত কি বলে, চাঁদাবাজ বলে না, বলে যে একটা পত্রিকাতেও দেখবেন নিউজ হয়েছে চাঁদাবাজ, দেখবেন সেই নিউজ গুলো এখন আর নেই। কেন নেই? নেই কেন? সত্যতা নাই, সত্যতা নাই। আমি যখন তাদের কাছে বলেছি, তারা বলছে ঠিক আছে আমি কোয়ারি করব, আমরা কোয়ারি করব। আমি বলছি আপনি কোয়ারি করার আগে নিউজ করে দিলেন? বলছে যে যেটা হয়েছে হয়েছে, পাস আমরা কোয়ারি করব। কোয়ারি করার পরে তারা দেখছে যে না, এটার কোনো সত্যতা নেই। পরে তারা নিউজটা ডিলিট করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তো আমরা মানুষকে না জেনে শুনে না বুঝে জাস্টিফাই করে ফেলি, জাজমেন্ট দিয়ে দিই। মনে করেন আমরা বাংলাদেশের মানুষ এমন একটা সিচুয়েশনে আমরা প্রেক্ষাপটে আছি, মানুষ 17 সেকেন্ডে সিদ্ধান্ত নিয়ে নেয়। আপনি ফেসবুক দেখতেছেন, আপনি মনে করেন সামনে একটা জিনিস সত্য না মিথ্যা আসলো, আপনি সেটা মনে মনে ভেবে ফেললেন। আর এমন ভাবে কন্টেন্ট গুলো তৈরি করে যে মনে চিন্তা করে যে আরে মনে হয় ঘটনাটা সত্য, আপনি সেটা জাস্টিফাই করে দিতে গেলে অনেক সময় লেগে যাবে। তো মানুষের ভিতরে নানান তর্ক বিতর্ক করেছে। আমি মাগুরার সন্তান, আপনিও মাগুরার সন্তান, আমি মাগুরাই বসেই কথা বলতেছি। আপনি মাগুরার প্রত্যেকটা দপ্তরে একদম A to Z প্রত্যেকটা দপ্তরে ফোন করে বলবেন যে রবিউল ইসলাম নয়ন কখনো আপনাদের কাছে ফোন করে কোনো প্রকার কোনো সুবিধা চাইছে কিনা, কোনো প্রকার কোনো সুবিধা চাইছে কিনা। আপনি প্রশাসনের কাছে জিজ্ঞেস করবেন যে রবিউল ইসলাম নয়ন কখনো মোহাম্মদপুর থানা বলেন, কখনো শালিকা থানা বলেন, বা মাগুরা সদর থানা বলেন, বা শ্রীপুর থানায় বলেন, রবিউল ইসলাম নয়ন কখনো গেছে কিনা। রবিউল ইসলাম নয়ন কখনো সিটি কর্পোরেশনে কি পৌরসভায় গেছে কিনা, উপজেলা অফিসারের কাছে গেছে কিনা, তাদেরকে ফোন করে কখনো কোনো কিছু দাবি করছে কিনা, এরকম জিজ্ঞেস করবেন। রবিউল ইসলাম নয়ন এই মাগুরাতে আসার পরে মাগুরা দয়ে কতটুকু গ্যাঞ্জাম কমে গেছে আপনি খবর নিয়ে দেখবেন। আমি আপনাদের কাছে বললাম, আমার সাথে চলার কারণে বিভিন্ন লোক বিভিন্ন ভাবে কটাক্ষ করে মানুষের সাথে গ্যাঞ্জাম বাঁধাইতে চাই ইচ্ছাকৃত ভাবে, যে গ্যাঞ্জাম বাঁধাইলে রবিউল ইসলাম নয়নের একটা ট্যাগ দেওয়া যাবে। আমি বলি যে ভাই প্রয়োজনে আমাকে মেরে ফেলুক, এরপরও তোমরা গ্যাঞ্জামে জড়াবো না। আমি আপনার কাছে আসছি, আপনি আমাকে সাক্ষাৎকার দিতে আসছেন, আমি এখানে আসবো যদি জানতো মানুষ, তাহলে 2 থেকে 500 লোক। আমি একটা মানুষকে বলিনি, নট এ সিঙ্গেল ম্যান। আমার কোন সাংবাদিক ভাইকে কাউকে বলিনি যে আমি ওইখানে যাচ্ছি। আমি মাগুরা শহর, আমাকে সাংবাদিকরা বলতেছে যে ভাই আপনি যে রিপ্লেট বিলু করেন, ধানের শীষের ভোট চান, আপনি সেদিকে একটা ব্যাপক আকারে গণসংযোগ করে ভোট চাইবেন।
আমি চিন্তা করছি যে ভাই আমি যদি গণসংযোগ করি, ব্যাপক আকারে করি, তাহলে তো যে দোকানে যাব সে দোকানে 50 জন লোক যে দাঁড়াবে, সে দোকানে 5টা থাকতে পারে, তার আপনার বেচা কেনার ক্ষতি হবে। 5টা কাস্টমার থাকতে পারে। এই 5টা কাস্টমার চিন্তা করবে যে আরে এ তো এখনই সন্ত্রাসী কায়দায় ভোট চাচ্ছে, তাহলে আমরা তো সবাই অনিরাপদ হয়ে যাব। ওই 5টা লোক বিরক্ত বোধ করতে পারে, এই কারণে আমি একা একা গিয়ে ভোট চাই। না, যেহেতু আপনি নিজেই আপনার বিতর্কের জায়গাটা ক্লিয়ার করলেন, দেখুন আমি কিন্তু এই টকশো করোনার সময় থেকে করি, এবং যখন আহ, কোনো নেতার বাড়িতে কিভাবে মোবাইলে কথা বলতে হয় সেই জিনিসটা জানতো না, আমি লোক পাঠিয়ে তাকে জুমে কানেক্ট করে হ্যাঁ, এটা আমি দেখছি। আমি করোনার সময় অনেক আপনাদের লোককে আপনি connect অনেক করে, লোককে হ্যাঁ। কানেক্ট করে আমি করেছি। দেখেন আমার নিয়েও অনেক বিতর্ক, আমি আজকে ক্লিয়ার করি, আপনি যেখানে এখানে আছেন, আমি কোনো রাজনৈতিক দলের সাথে এখন সম্পৃক্ত নই, কিন্তু আমি ছাত্র জীবনে ছাত্র দল করতাম। আওয়ামী লীগ সরকারের সময় আমি মাগুরাতে মাগুরাকে অনেক ব্যান্ডিং করেছি আমি, সেখানে মাগুরাকে আমি তুলে ধরেছি, যেমন সিরিজ দিয়া বাওয়ার, এখানে কিন্তু আমাদের সবার সম্পদ। যেমন মাগুরার নামকরণের ইতিহাস আমরা নতুন প্রজন্মকে জানানোর জন্য, যেমন রাজা সীতারাম রায়ের বাড়ি, যেমন আপনার মাগুরা দুয়ে এটা আমি দেখেছি। নদের চাঁদের ঘাট, ঘোপ বাওর, তারপরে এই সরকারি কলেজের যে ইটা, এবং মাগুরায় গত পতিত সরকারের সময়, আমি পতিতই বলছি, সবাই বলে, মাগুরাকে ব্যান্ডিং করার জন্য একটি বই হতো। তখন আমাকে ডিসি সাহেব ফোন দিয়ে বললো, শাহিন আমাদের তো বাজেট নাই, আপনি ফটোগ্রাফি করেন, আপনার উপর দায়িত্ব থাকলো। আমি, বিশ্বাস করেন ভাই, বিনা পারিশ্রমিকে আমি 3 মাস আমার নিজের ইনস্ট্রুমেন্ট দিয়ে, ড্রোন সব দিয়ে আমি ফটোগ্রাফি করে দিয়েছি। এটা কিন্তু অনেকেই জানে না আমি কিসের জন্য করেছি, আমার মাগুরাকে তুলে ধরার জন্য। এই যে ফেসবুকে এই টকশো গুলো করি, বিশ্বাস করেন আমার মেয়ে এখন ভার্সিটিতে পড়ে, আমার ছেলে ক্লাস 8-এ উঠবে, আমাকে নিয়ে অনেক বিতর্ক আছে। একটা ছবি মনে করেন শেখর ভাইয়ের সাথে না, শুধু সারা বাংলাদেশের বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, প্রত্যেকের সাথেই আমার প্রায় অধিকাংশ নেতাদের সাথে ছবি আছে। এবং আমি ঢাকাতে মানে কয়েকজনের ভিতর আমি নিজেই বলছি যে ফটোগ্রাফিতে আমারও একটা সুনাম আছে, সেখানে পোস্টারের ছবি থেকে শুরু করে সব। কিন্তু আমি আমার নিজের ব্যক্তিত্ব বিসর্জন দেইনি। এই ফেসবুকে কোনো ইনকাম নাই কিন্তু ভাই, এই ভিউ বাড়ানোর জন্য কিন্তু আমি করি না। এই যে আজকে যেমন আপনাকে অনেকেই বারণ করেছে, কিন্তু আমার টার্গেট ছিল যে আপনার ভিতরে কি আছে আমি দেখতে চাই। আমার উদ্দেশ্য আমার ছিল যে ভিতরে তেমন কিছু নেই। আপনাকে আপনি আমি আমার আমার থেকে অনেক মাগুরাটাকে, দূরে। আপনাকে সবাই চেনে, আমার মাগুরাটাকে আমি হাজির করব, আমার স্বপ্ন ছিল, সেই জন্যই আমি আপনাকে মাগুরাটাকে। ধন্যবাদ। একটা আপনি বিতর্ক আছে, আমি সেই বিতর্ক একটু সেরে দেই। আমি এতগুলো বললাম, এখন আমাদের কথা, যেহেতু আপনি চাঁদাবাজের কথা বললেন, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে ইসলামী ব্যাংক দখল, টিভি দখল সহ নানা বিতর্কে একটা ভিডিও আছে, সেটাকে আপনি আবার খণ্ডনও করেছেন। বিশেষ করে 24-এর গণ আন্দোলনের পর এসব অভিযোগ আবারও আলোচনায় আসে। আপনার পক্ষ থেকে আসলে স্পষ্ট বক্তব্য দিয়েছেন, তারপরেও যদি আপনাকে আপনি দিব, আমাকে না, মাগুরার মানুষকে জানাবো, আমি আমি মাগুরার মানুষকে আমি এটা জানাবো। জানাতে চাই। আমি এটা কিছুদিন আগেও নিউজ 24-এ, চ্যানেল জি জি 24-এ, জি, সমকালে, স্টার স্টার নিউজে, পডকাস্টে অনেক জায়গায় বলেছি। আচ্ছা, সমকাল একটা বড় টিভি চ্যানেল, অবশ্যই। যেটাকে স্বৈরাচারের চ্যানেল হিসেবে মানুষ জানতো। সমকাল তো এখন টিভি চ্যানেলে রয়েছে। হ্যাঁ, নিউজ সমকালের একটা স্টাফ কি বলেছে যে রবিউল ইসলাম নয়ন আমাদের টিভি চ্যানেল দখল করেছে? না, বলেন। একটা জিডি করছে। সমকালে যারা কি ওই সময় টেলিভিশনে যারা গিয়েছিল, যারা সময় টেলিভিশনের শেয়ার হোল্ডার লিখে নিয়েছিল, টাকা নিয়েছিল, সময় টেলিভিশন কিন্তু তাদের নামে হাইকোর্টে রিট করেছে। হাইকোর্টে রিট করে মামলা করে তারা বুঝাই নিছে। এখানে নামের একটা ব্যাপার রয়েছে। সময় টেলিভিশনে আমার পদার্পণ হয়েছিল। সময় টেলিভিশনে এরকম একটা প্রেক্ষাপট, একটা গুম্বর পরিবেশ চলতেছে। আমি যখন সময় টেলিভিশনের সামনে দিয়ে যাচ্ছি 5ই আগস্ট, তখন আমরা মনে করেন রাজপথের যোদ্ধা। সন্ধ্যার দিকে দেখলাম সময় টেলিভিশনের সামনে অনেক লোক, মানে আছে না এরকম দেখাচ্ছে, অনেক লোক। আমি বললাম এখানে কি হচ্ছে? বলে সময় টেলিভিশন কখনো
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আর সেনাবাহিনীর বক্তব্য ওরা প্রচার করতেছে না, ওরা প্রচার করতেছে আওয়ামী লীগের ওই সেই আমলের ওইগুলাই, মানে ওরা এটা প্রচার করে রেখে চলে গিয়েছে। সময় টেলিভিশনের ভিতরে লোক রয়েছে, তারা বলতেছে যে ভিতরে থাকা অবস্থায় আগুন ধরাই দিবে, মানে সময় টেলিভিশন মানে সময় টেলিভিশন মানে গণভবন, সময় টেলিভিশন মানে শেখ হাসিনা, আগুন ধরাই দিবে। আমি চিন্তা করলাম যে এত বড় বিল্ডিং, সময় টেলিভিশনের বিল্ডিং হয়তো আপনি দেখেছেন, এত বড় বিল্ডিং এ যদি আগুন ধরাই দেয় তাহলে তো অনেক মানুষ মারা যাবে, ক্ষয়ক্ষতি করতে হবে, আমাদের দেশের সম্পদ আমার পাবলিকের সাথে সাথে আমি উঠলাম, উঠে দেখি যে পাবলিক তালা ভাঙার চেষ্টা করতেছে। ঠিক আছে, আমি পিছন থেকে আমি ওই জায়গা থেকে সাউন্ড দিলাম, এই বেরো নাইলে কিন্তু সমস্যা আছে, বেরো নাইলে কিন্তু সমস্যা আছে। একটা পর্যায়ে বের করলো না, বের না করার পরে তালাটা ভাঙলো, ভিতরে ঢুকেই দেখি যে পাবলিক ধুমায়া টিভি চ্যানেল ওই কম্পিউটার সবকিছু ভাঙতেছে। আমি তখন বলছি যে এটা ভেঙো না, এটা তো আমাদের সম্পদ, এটা জাতির সম্পদ, এটা জাতি গ্রহণ করবে, এটা এটির ভিতর চলতে হবে ভাই। সময় টেলিভিশনে এত ভিউ, দেশের কাজে লাগবে। আমি এইটা বলার পরে ওইখানকার প্রেক্ষাপট ঠান্ডা করে চলে আসছি। চলে আসার পরে আর একটা গ্রুপ যে তালা মেরে রাখছে। সময় টেলিভিশনের লোকজন আমার সাথে যোগাযোগ করলো যে ভাই আপনি দয়া করে আমাদের এইটা আমাদের সম্প্রচারটা চালু করার ব্যবস্থা করে দেন। আমি বললাম যে আপনারা যান, সাথে আমার লোকও যাবে, আপনারা যে সম্প্রচার চালু করেন। সময় টেলিভিশন রানিং হয়ে গেল। পরের দিন 7 তারিখে, 6 তারিখের পরে 7 তারিখে যখন মানে দেশের রাজত্ব ভাগাভাগি চলতেছে, উপদেষ্টা হওয়ার ভাগাভাগি চলতেছে, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাধারণ মানুষদের যাতে ক্ষয়ক্ষতি না হয় তার জন্য সমাবেশ করে ডিক্লেয়ার করলেন যে তোমরা সবাই মানুষের পাশে দাঁড়াও। তখন কিন্তু টিভি চ্যানেলকে পাহারা দেওয়ার দায়িত্ব ছিল রবিউল ইসলাম নয়নের, পল্টন থানা পাহারা দেওয়ার দায়িত্ব ছিল রবিউল ইসলাম নয়নের, রমনা থানা পাহারা দেওয়ার দায়িত্ব ছিল রবিউল ইসলাম নয়নের, শাহবাগ থানা পাহারা দেওয়ার দায়িত্ব ছিল রবিউল ইসলাম নয়নের। এটা গেল সময় টেলিভিশন। আপনি বলছেন ইসলামিক ব্যাংক, নৈরাজ্যের বিরুদ্ধে যখন আমরা দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, 11 তারিখ সারা বাংলাদেশে আমরা যখন নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল করতেছি, আওয়ামী লীগের কিছু লোকজনই সহ কিছু দুষ্কৃতিকারী বাংলাদেশে বিভিন্ন জায়গায় লুট করতেছে, তখন আমরা প্রত্যেকটা থানায় থানায় মিছিল করেছি যে নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও জনগণ। তখন আমরা মতিঝিলে একটা মিছিল করতেছি। এই মিছিল ইসলামিক ব্যাংক একটা গ্রুপ দখল করেছে। তারা মনে করতেছে যে ইসলামিক ব্যাংক তো আমাদের কাছ থেকে মনে নিয়ে নেবে, এটা ভেবে তারা একটা প্রোপাগান্ডা ছাড়িয়ে দিল। আমি আপনারা সব মিডিয়াতে বলছি, আপনারাও বলতেছি, আপনারা চ্যালেঞ্জ করে বলতেছি, 1000 মিটারের ভিতরে 1000, আমি ইসলামিক ব্যাংকের বিল্ডিংটা চেহারা এখনো জানি না, তবে আমি যেখান থেকে ছিলাম হয়তো বা 1-2 হাজার ফুট দূরে, 1-2 হাজার ফুটের ভিতরে যদি রবিউল ইসলাম নয়নের একটা ফুটেজ দেখাইতে পারেন, কোন জীবনে যদি রবিউল ইসলাম নয়নের ইসলামিক ব্যাংকের গেটের সামনে একটা ছবি দেখাইতে পারেন, রবিউল ইসলাম নয়ন রাজনীতি ছেড়ে হাতে চুরি পরে চলে যাবে। এটা দিস ইজ মি, আমি বলতেছি একদম। আমি কি আরেকটা প্রশ্ন করব? বলেন। দেখুন, আলোচনা অনেক গভীরে আমরা আছি। আপনি বলছিলেন আপনি সাধারণ পরিবারের সন্তান, এটা আমি জনগণকে ক্লিয়ার করতে চাই। অনেকে অনেক রকম প্রশ্ন করে, প্রশ্ন থাকবেই। আপনি এত কাজ করছেন, আপনি আসিয়ার যে সারা বিশ্বে মাগুরাকে আপনি চিনিয়েছেন এবং আসিয়ার বিচারের মুখোমুখি করেছেন এবং আসিয়ার বিচার কিন্তু হয়েছে, এটা কিন্তু একটা দৃষ্টান্ত। আপনিও সাধারণ পরিবারের সন্তান, এটা আপনি কিন্তু আপনার অনেক বক্তব্যই বলেন। রাজনীতিতে টাকার প্রভাব থাকবেই। আপনি সম্ভাব্য ধানের শীষের কাণ্ডারি, যদি তারেক রহমান বা দল আপনাকে যদি নমিনেশন দেয়, আপনি কাজ করছেন ডেইলি, আপনি মাগুরাতে প্রোগ্রাম করছেন, আপনার এলাকায় সুখ দুঃখ ভাগাভাগি করে নিয়েছেন এবং মানুষকে আপনি এত কাছে টানেন। আমি দেখেছি আপনি আপনার ভিডিওগুলো আমি বিশ্লেষণ করে দেখেছি, আপনি তাদেরকে আলিঙ্গন এমন ভাবে করেন, অনেক আপন মনে করে আপনাকে, এবং কোনো ভেদাভেদ আপনার ভিতরে নেই। একজন কৃষক, একজন মজুর, একজন নাপিত, তাকেও আপনি আলিঙ্গন করেছেন। কিন্তু টাকা ছাড়া কিভাবে রাজনীতিতে আপনি আসবেন? এই টাকার প্রভাব কতটা বাস্তব এবং আপনি সেটা কিভাবে সামলাচ্ছেন? দেখেন, টাকা খুব প্রয়োজন রাজনীতির জন্য। আমার টাকা নেই, আমি সাধারণ পরিবারের সন্তান। আল্লাহ, আপনি ওই প্রশ্নটা লিখে রাখেন, আমি ওনার উত্তরটা দিব, একটাই উত্তর দিব ইনশাল্লাহ। আমি কি ধরবো না, আপনি ওই প্রশ্নটা লিখে রাখেন। সাধারণ পরিবারের সন্তান, টাকার খুব প্রয়োজন রাজনীতির মাঠে। মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে গেলে আপনাকে টাকার প্রয়োজন।
আমি এই জীবনে আমার চিকিৎসা সেবা থেকে শুরু করে মামলার যত সহযোগিতা সেটা পেয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি 5 আগস্টের আগের কথা বলতেছি। আমার শরীরে এমন কোন প্রকার নির্যাতন নাই যেটা করা হয়নি, এমন কোন প্রকার নির্যাতন নাই যেটা করা হয়নি। আমি জুলাই আগস্টে গুলিবিদ্ধ হয়েছি, আমি 15 সালে গুলিবিদ্ধ হয়েছি, আমি এর আগে পরে যতবার স্প্লিন্টারে গুলিবিদ্ধ হয়েছি যেগুলো হিসাব করতে গেলে কল্পনার অতীত। আমার এখনো মানে আমার রানের ভিতরে মিনিমাম 1000 স্প্লিন্টার হয়েছে আমার যখন ঠেগায় গুলি করা হয়েছিল। আমাকে চিকিৎসা করিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, মামলা দেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, এবং আমাকে কিছুদিন ইন্ডিয়ায় রেখে চিকিৎসা করিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। একটা পর্যায়ে আমি যখন মানে মৃত হয়ে যাব, মরেই যাব, মেরেই ফেলবে আমাকে, একে তো অসুস্থ, দ্বিতীয়ত স্বৈরাচার হাসিনা মানে এমন ভাবে ডিজিএফআই, এনএসআই, এসবি সহ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট সহ সবাইকে ডেকে নিয়ে বলে দিয়েছে এনি হাউ মেরে দাও, এই ছেলেকে মেরে দাও। ইউনো আপনি হয়তো জানেন। জানি। হ্যাঁ, তো তখন আমাকে আমার নেতা বলেছিলেন যে তুমি প্রয়োজনে লন্ডনে চলে আসো। আমি কিন্তু সেদিন যাই নাই লন্ডনে, আমি সেদিন লন্ডনে যাই নাই। এবং আপনি জেনে অবাক হবেন যে আমি কোনো দেশেই যাই নাই। ইন্ডিয়ায় ট্রিটমেন্টে গিয়েছিলাম, তাই ছাড়া আমার তো সুযোগ ছিল, অনেক সুযোগ ছিল। সিঙ্গাপুর, মালয়েশিয়া তো যেতে আর বেশি কিছু লাগে না। আমি কোনো দেশেই যাই নাই। আমার কাছে মনে হয়েছে এই দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমার দেশের বাইরে যাওয়া উচিত না। আমি আমার নেতাকে বলেছিলাম, স্যার দেশের এই ক্লান্তি লগ্নে দেশকে এরকম পরিস্থিতিতে ফেলে আমি আপনার যদি একনিষ্ঠ কর্মী হয়ে থাকি তাহলে আমার যাওয়া সম্ভব না, আমি যেতে পারি না। আমি যাই নাই। টাকা আমাকে চেয়ারম্যান সাহেব তখন চিকিৎসা করিয়েছেন, এবং আমার দলের ভিতরের অনেক লোক আছে যারা আমাকে সহযোগিতা করেছেন। কেউ 500 টাকা দিয়েছেন, কেউ 1000 দিয়েছে, কেউ 10,000 দিয়েছে, কেউ 20,000 দিয়েছে, কেউ 1 লাখ দিয়েছে, কেউ 3 লাখ দিয়েছে। আমার মনে আছে তখন এক ব্যবসায়ী, আমি যখন গুলিবিদ্ধ হসপিটালে ভর্তি, তখন এক ব্যবসায়ী আমারে 5 লক্ষ টাকা দিয়েছিল। সেটা 15 সালে কিন্তু 5 লক্ষ টাকা যাইতে গেল না। আমি তখন হসপিটালে বেডে, আমাকে চিকিৎসা করিয়েছে। এরকম করে অগণিত লোক। এই যে মাগুরার যে এখন চিকিৎসা সেবা, মাগুরার চিকিৎসা সেবা, আমার একটা ছোট ভাই আছে রনি শিকদার, সারাক্ষণ আমি সব হসপিটালের লোক রেখে দিছি, একদম প্রত্যেকটা হসপিটাল। আপনি ঢাকা শহরের যে কটা প্রাইভেট হসপিটাল দেখবেন, প্রাইভেট তো কম, সরকারি হসপিটাল, ঢাকা মেডিকেল, সরদ, বিপিভি, হৃদরোগ, চক্ষু সহ এক্সওয়াইজেড যত সরকারি হসপিটাল আছে, প্রত্যেকটা হসপিটাল আমার 2টা করে লোক রাখা হোক, আমি তাদেরকে চিকিৎসা করাই। সরকারি হসপিটালে আমি হয়তো ডাইরেক্টরে ফোন করি যে ভাই আপনাদের তো একটা ফান্ড আছে বা আপনাদের তো অনেক সুযোগ আছে, আমার এলাকার একটা লোক এরকম হতদরিদ্র, আপনি তার যদি চিকিৎসাটা ভাই একটু কমাই টমাই দিয়ে করে দিতেন আমার জন্য উপকার হতো। আমার জন্য উপকার হতো মানে কি, ওই গরিব মানুষটার জন্য উপকার হতো। উনি আমাকে রেসপন্স করে। আমি যদি আপনাকে বলি যে সেন ভাই এই রুগীটার চেক আপের জন্য 20,000 টাকা লাগতেছে, আপনি যদি ওই রুগীটার সাথে দেখা করে 10,000 টাকা দেন তাহলে হয়তো বা ওনার উপকার হয়। আমার তো যেহেতু ফান্ড নাই, আমি একজন বেসরকারি লোক, আমি তো সরকারি কর্মকর্তা না, কর্মচারী ও না, আমি সংসদ সদস্য না, আমি উপজেলার চেয়ারম্যান না, আমি ইউনো এসিলেন না, আমার কোনো স্কোপও নাই। আমার কি করতে হয়, আমার মানুষের কাছ থেকে জিজ্ঞেস করতে হয়। আফিয়ার চিকিৎসাটা অনেক বড় ব্যাপার, ব্যয়বহুল ব্যাপার। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে সহযোগিতা চেয়েছি। উনি বলেছে তোমার যা লাগে তুমি যেভাবে পারো এই বোনকে বাঁচাইতে হবে। আমাদের কিছু প্রতিবন্ধী মেয়ে ধর্ষিতা হয়েছে মাগুরায়, আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি। উনি বলছে যে তুমি যেভাবে চাও সেভাবেই হবে, তুমি এদের চিকিৎসা করাও। জ্যোতি বিশ্বাস নামে একটা মেয়ে ধর্ষিতা হলো, একদম 8 বছরের শিশু বাচ্চা, হিন্দু মেয়ে, মা বাসায় কাজ করে খায়, বাবা ফ্যামিলিকে ছেড়ে চলে গেছে। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের শরণাপন্ন হয়েছি। উনি বলছে তুমি যেভাবে পারো সেভাবে ট্রিটমেন্ট করো, যা লাগে আমি আছি, কোনো সমস্যা নাই। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই মাগুরার হতদরিদ্র মানুষের পাশে থাকার জন্য আমাকে বলেছেন যে তুমি সর্বদা এদের পাশে থাকো। শুধু উনি কিন্তু এই দেশে না, উনিও বাংলাদেশের মানে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া 64টা ডিস্ট্রিক্টের
মানুষকে এরকম করে সেবা দিয়ে যান। আমরা উনার সেবাটাই এখানে মানে ম্যানেজার হিসেবে থেকে দেয় আর কি। আমি ওই যে আমাদের এক ভাই আপনার কাছে প্রশ্ন করেছে, আমি ওনার প্রশ্নের উত্তর দিতে চাই। আমি এমপি হই না হই আমার কোনো ব্যাপার না, আমি এই চিকিৎসা সেবাটা দিয়ে যেতে চাই সারাটা জীবন। কারণ এই মাগুরার মানুষের আমার প্রতি হক রয়েছে, আমার যেহেতু স্কোপ রয়েছে, আমি কেন দেবো না? আমাকে এমপি বানানোর দরকার নেই। আপনি দেখেছেন আমি কিন্তু যেখান দিকে গণসংযোগ করতে যাই, যেদিকে সভা সমাবেশ করি, আমি কিন্তু বলি না যে আমাকে ভোট দিতেই হবে, ধানের শীষে ভোট দিলেই হবে। আর রাস্তা ঘাট, মসজিদ, মাদ্রাসা, মানে উন্নয়নমূলক সেবামূলক কাজকাম করার জন্য মানুষের এমপি হওয়া লাগে না, মানুষের মন লাগে। মনটা থাকলেই হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে মন রয়েছে আর ওনার সাথে আমার যতটুকু সম্পর্ক রয়েছে, ইনশাল্লাহ মাগুরার মাটিতে রবিউল ইসলাম নয়ন এমপি হইলেও এই সেবা পাবে, না হইলেও এই সেবা পাবে ইনশাল্লাহ। নয়ন, আপনাকে আসলে আমারও খুব দেখার ইচ্ছা ছিল, কাছে থেকে দেখলাম। জেল অত্যন্ত কঠিন জিনিস, আর আমরা ছোটবেলায় দেখেছি জেলে না গেলে নেতা হওয়া যায় না। আপনি 306টি মামলা, 21 বার কারাভোগ করেছেন, এবং গুমেরও আপনাকে মানে মেরেই ফেলার জন্য নির্দেশ দিয়েছে। আমি এখন গভীরে যেতে চাই। জেল জীবন, গুলিবিদ্ধ শরীর, একাকিত্ব, কিন্তু মায়ের চোখের জল। আপনি একটি সাক্ষাৎকারে বলেছেন তারেক রহমানের সহায়তা, এইসব অভিজ্ঞতা আপনাকে কিভাবে বদলে দিয়েছে। আপনি এও বলেছেন যে কেউ আমার তখন নেতাকর্মীরা পাশে ছিল না, তারেক রহমান ছিলেন, এবং আমার মা। নেতাকর্মীরা পাশে ছিল সেটা না, যেসব লোক এখন আমাকে ফোন করে বিভিন্ন সময় বলে যে আমি তো তোমার অমুক অমুক দিক দিয়ে অতমুক আত্মীয়, তখন আমার তারা পাশে ছিল না। আমার অনেক আত্মীয় আমাকে পরিচয় দিত না। এখন যখন তারা আমাকে ফোন করে বলে না যে আমি তোমার আত্মীয় হই, আমি তোমার এই হই সেই হই, আমার প্রচন্ড পরিমাণে বিরক্ত লাগে। আমি ওদেরকে মানে আত্মীয়তা ছিন্নকারীকে নিষেধ করেছেন, কিন্তু সেলফিশ আত্মীয়দেরকে পরিচয় দিতে আমার ঘৃণা লাগে। অনেক মানুষ আছে যে আমার বাবা মার সাথে পর্যন্ত কথা বলে নাই, ভয়ে বলেন, XYZ যে কারণে বলেন, বা মনে হয়েছে আমি সবসময় কনফিডেন্স ছিলাম যে আমরা যুবকরা লড়তেছি, লড়ে যাব, শেখ হাসিনার বিদায় করেই যাব ইনশাল্লাহ। তো আমি খুবই কনফিডেন্স ছিলাম, আমি লড়ে গেছি, বারবার ঘুরে দাঁড়িয়েছি। আমার জীবনের সংগ্রামটা ছিল একটু ভিন্ন, বারবার ঘুরে দাঁড়িয়েছি। আমাকে নিয়ে অনেক মানুষ সমালোচনা করে, আমি চ্যালেঞ্জ করে বলবো, আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি, আপনার সাথে থেকে আমার সমালোচকদেরকে, আমার যারা সমালোচনা করে, আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি, রবিউল ইসলাম নয়নের নামে 5 তারিখের আগে 5 তারিখের পরে বাংলাদেশের কোন দায়ে একটা জিডি হয়েছে কিনা আমাকে জানাবেন। একটা আছে ইপটিজিং, মানে মানুষ স্বাভাবিকভাবে মানুষের ব্যাড সাইড গুলা, ইপটিজিং, চাঁদাবাজ, সন্ত্রাসী, মারামারি, রাহাজানি, খুন, XYZ অনেক ওয়ে থাকে, চিটারি, বাটপারি। আমার বিরুদ্ধে কখনো কোনোদিন পলিটিক্যাল মামলা ছাড়া একটা জিডি হয়েছে কিনা দেখাবেন। আমার যারা সমালোচনা করে, বিশ্বাস করেন ভাই, তাদেরকে আমিও চিনি না, তারা মনে হয় আমাকে ফেস টু ফেস চেনে না। আমি দেখেছি যে আমার সাথে যারা সশরীরে মিশছে, তারা আমার সাথে আমার বিরুদ্ধে কেউ সমালোচনা করে না। 2-1 লোক ইদানিং আমার সাথে বিরোধিতা করার চেষ্টা করে, একদম পার্সেন্টেজ কিন্তু 2 থেকে সর্বোচ্চ 4 জন। কেন করে আমি সেটা বলতেছি, হয়তো তারা আমার কাছে পদ পদবি চেয়েছে, পায় নাই, না হলে আমার কাছে অগণিত বেশি টাকা পয়সা চেয়েছে, পায় নাই, বা মানে মাদকের, আমি বুঝতেছি যে একটা লোক মাদকের, আপনি শেল্টার দেন নাই। হ্যাঁ, আমি শেল্টার দেই না, আমি অন্যায়কে প্রশ্রয় দেই নাই। আমি দেখতেছি ওই লোকটা আমার কাছে হয়তো টাকা নিয়ে মাদক খাবে, আমি ওই লোকটাকে প্রশ্রয় দেই না। সেই লোকটা স্বাভাবিকভাবে যে আমার বিরোধিতা করে, এতে আমি আনন্দিতই হই।
মানে আপনি যদি অনুমতি দেন, আমাদের দর্শকরা অনেকেই ফোন করছেন, যদি অনুমতি না, দেন আমি একটা প্রশ্নের উত্তর দিয়েছি। আমি আরেকটা প্রশ্ন যাই, এই সংগ্রামের অভিজ্ঞতা কি আপনার সাধারণ মানুষের কাছে আরো আপন করে তুলেছে কিনা? দেখেন, আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমি একজন কৃষকের সন্তান। আমার দাদা ছিল কৃষক, আমার বাবা ছিল কৃষক, আমার চাচারা ছিল কৃষক। তারা পরবর্তীতে টুকটাক চাকরি বাকরি করেছে, বড় হয়েছে। আমি আমি একজন সাধারণ মানুষ হিসেবেই, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব নিজের বাবা সৈনিক ছিল পরিচয় দিতে দ্বিধাবোধ করে না, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেমন মানে সৈনিকের সন্তান হিসেবে পরিচয় দিতে দ্বিধাবোধ করে না, বড় বড় রাজনীতিবিদরা যেরকম কৃষকের সন্তান হিসেবে পরিচয় দিতে দ্বিধাবোধ করে না, আমি রবিউল ইসলাম নয়নও একজন সাধারণ পরিবারের সন্তান। আমি এটা বলতে দ্বিধাবোধ করি না। কেন করি না? বাংলাদেশটা একটা হতদরিদ্র। হয়তো যদি আমার জন্ম হতো ইউরোপে, আমার জন্ম হতো আমেরিকায়, আমার জন্ম হতো যদি কানাডায়, আমার জন্ম হতো যদি অস্ট্রেলিয়াতে, তাহলে হয়তো আমিও ধনী পরিবারের সন্তান হতাম। কিন্তু ভাগ্যক্রমে তো আমি বাংলাদেশের সন্তান। বাংলাদেশটাই একটা হতদরিদ্র, তা আমিও হতদরিদ্র। ধন্যবাদ। আপনি তরুণদের মাঝে যেমন জনপ্রিয়, আবার আমাদের মা বোন মহিলাদের মধ্যেও আপনি অনেক আলোচনা হয় এবং আপনি অনেক জনপ্রিয়। এই গ্রহণযোগ্যতাকে আপনি রাজনীতির মূলধন হিসেবে কিভাবে ব্যবহার করতে চান? কারণ সবাই কিন্তু জনপ্রিয় হতে পারে না। আমার সম্পদই হচ্ছে মাগুরার মানুষের সহ সাধারণ মানুষের, সারা বাংলাদেশের সাধারণ মানুষের ভালোবাসা। আপনি হয়তো দেখতেছেন যে এইখানে প্রায় আপনার সামনেই মানে 30-40 জন হিন্দু সম্প্রদায়ের লোক রয়েছে। আমি মাগুরাতে এসে একটা জিনিসকে মানে 100% নিশ্চিত করেছি যে হিন্দু আর মুসলিম তারা ধর্মে বিভক্ত হতে পারে, বাট জাতি হিসেবে তারা বাংলাদেশী। এটা আমি তাদের ভিতরে সেই আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। আল্লাহর কাছে কৃতজ্ঞতা। আমাকে সহযোগিতা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আমি তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই। তিনি কিন্তু বলেছেন ধর্ম যার যার, নিরাপত্তা সবার। হ্যাঁ, আমি তো সেটাই চাই যে ধর্ম যার যার, নিরাপত্তা সবার। আমি আমার মা বোনদেরকে বলেছি যে আমি আমার মা বোনের বাড়ির দারোয়ান হতে চাই। মাগুরা 2 আসনের প্রত্যেকটা মা বোন যেন আমাদের দ্বারা নিরাপদ থাকে। আপনি শুধু 2 আসন না, আমাদেরকে কিন্তু অবহেলিত করবেন না। আমরা সাধারণ দর্শক যারা দেখছেন, আপনি কিন্তু আসলে মাগুরার সম্পদ। আমি মাগুরার প্রত্যেকটা মানুষেরই কম বেশি পাশে থাকার চেষ্টা করি। যেহেতু আমি মাগুরা 2 নির্বাচন করতে চাই, মাগুরার 2 আসনের প্রতি মানুষের আমার 100% দায়বদ্ধতা রয়েছে। আমি এমপি হইলেও রয়েছে, না হলেও রয়েছে। যেহেতু সেখানে আমার মা বোনদের কাছে আমি সশরীরে থেকে কমিটমেন্ট করে আসি। মাগুরার আসিয়ার ঘটনা শ্রীপুরের ব্যাপার, আমার নির্বাচনী আসনের না। আমি কিন্তু বসে থাকি নাই। এই যে আপনার জ্যোতি বিশ্বাস সহ এই যে মাগুরার কিছু প্রতিবন্ধী, তারপরে আপনি তো শান্তকেও আপনি আমি শান্তকে দেখেন, মাগুরার একের যারা রাজনীতি করতে চাই, আমি জানি না যে কেউ 10,000 টাকা 15 লাখ টাকার ব্যবস্থা, হ্যাঁ কেউ 10,000 টাকা দিয়ে সহযোগিতা করেছে, আমি আমার মনে হয় না। অনেকেই আছে দেখানোর জন্য আমি আসছি, আমি এই করছি সেই করছি। আমি কিন্তু সেটা করি নাই। কিন্তু আমি 15 লক্ষ, আমি কিন্তু শান্ত আমার ছোট ভাই ছিল, শান্তকে ছাত্র দলের পদ দেওয়ার জন্য আমি তখন সুপারিশ করে শান্তকে যুগ্ম সম্পাদক করেছিলাম। আমি কিন্তু শান্তর সামনে টাকা ছাড়া যাই নাই। আমি 15 লক্ষ টাকা অ্যারেঞ্জ করেছি এবং আপনি ফেসবুক ক্যাপশন দিয়েছিলেন যে আমি শান্তর জন্য এই অ্যারেঞ্জ। আমি কার কার কাছ থেকে টাকা নিয়েছি, তারা কিভাবে টাকা দিতে চেয়েছে, আমি সেই টাকাটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে তারা টাকা দিয়েছে, আমার মধ্য দিয়ে দিয়েছে। সেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাবেক রাজনৈতিক সচিব এবং বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির, তাদের হাত দিয়ে দিয়েছে, আমার হাত দিয়ে কিন্তু দেই নাই। আমি সংগঠনের চেনের ভিতরে ছিলাম। আমার কাছে মনে হয়েছে যে শান্ত মাগুরার ছেলে, শান্ত জাতীয়তাবাদী শক্তিতে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথে ছিল, যুদ্ধ করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে। শান্তর পাশে আমাদের সকলের দাঁড়ানো উচিত। আমি শান্তর পাশে দেখেছি। আমি মাগুরার প্রত্যেকটা মানুষের পাশে থাকতে চাই। এটা মনের কনফিডেন্স। 15 লক্ষ টাকা কিন্তু আমার গাড়ি থেকে দেওয়ার সুযোগ নেই, কিন্তু আমার মনে একটা কনফিডেন্স ছিল যে আমি মানুষের কাছে সহযোগিতা চাচ্ছি, আমাকে দেবে। মানুষ আমাকে সেই বিশ্বাস করে, সে আস্থার জায়গায় রাখছে। ধন্যবাদ নয়ন। আমি এখন আসি মাগুরার রাজনীতিতে। আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে মাগুরাতে জনাব নিতাই রায় চৌধুরী এবং কাজী কামাল সাহেবের ভিতর যে একটা গ্রুপিং, মাজেদুল হক মারা যাওয়ার পরে বা উনি বিএনপির রাজনীতিতে যখন ছিলেন তখন থেকেই মাগুরা গ্রুপিং এর রাজনীতি শুরু হয়
একটি বড় দলে হয়তো গ্রুপিং থাকবে, এটাই স্বাভাবিক। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি মাগুরাতে গ্রুপিংটা আরো বেশি। আমি হয়তো আপনাকে প্রশ্ন করছি, এটা আমার প্রশ্ন না, জনগণের মাঝে আপনি আপনার অনেক লোকজন আছে, সেখানে খোঁজ নিয়ে দেখেন যে নিতাই রায় চৌধুরী এবং কাজী কামাল সাহেবের যে গ্রুপ, সেইটারই ছত্রছায়ায় মাগুরাতে যেমন আলী আহমেদ গ্রুপ এবং মনোয়ার হোসেন খান গ্রুপ, এই গ্রুপিং এর রাজনীতি আসলে যে বিভাজন তৃণমূলে আরো বেশি হচ্ছে কিনা, বা দলের কোনো ক্ষতি হচ্ছে কিনা, এবং আপনি কি ঐক্যের জন্য কোনো উদ্যোগ নেবেন কিনা? দেখেন, তার কারণ একটি বড় দলে আপনার দেখা যাচ্ছে যে বড় দুইজন নমিনেশন পদপ্রার্থী একই দলের ভিতরে দুইজনই কিন্তু ধানের শীষের নমিনেশন প্রত্যাশী। সেই ক্ষেত্রে তৃণমূলে কিন্তু, যেমন মাগুরার কথা বলছি, আবার আপনার ওখানে আছেন নিতাই রায় সাহেব, তারপরে কাজী কামাল সাহেব এবং আপনি, এইখানে আপনি কোনো ব্যালেন্স করার জন্য উদ্যোগ নেবেন কিনা? দেখেন, আপনি যদি আমাকে বলতে বলেন যে গ্রুপিং নিরসনের কোনো উদ্যোগ নেবেন কিনা, আপনি যাদের নাম বলেছেন প্রত্যেকটা মানুষই আমার সিনিয়র। আমার সাথে কিছুক্ষণ আগে মনোয়ার ভাই ফোনে কথা হলো। জি, আমি মনোয়ার ভাইকে কংগ্রেচুলেশন জানিয়েছি। আমি মনোয়ার ভাইকে বলেছি যে ভাই, আমরা সর্বশেষ ধানের শীষের লোক। পার্টি যদি আপনাকে মনোনয়ন দেয় তাহলে আমাকে আপনার পক্ষে কাজ করতে হবে। জি, পার্টি যদি আলী আহমদ সাহেবকে মনোনয়ন দেয় আমাকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। পার্টি যদি নিতাই রায় চৌধুরীকে মনোনয়ন দেয় আমাকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। পার্টি যদি আলহাজ কাজী সালিমুল্লাহ কামাল ধানের শীষের মনোনয়ন দেয় আমাকে তার পক্ষে কাজ করতে হবে। আমাকে দিলেও সবারই কাজ করতে হবে। আমি শেষ করি, ঐক্যের ডাক আমরা দিয়েছি। আমরা যখন মাগুরায় এসে সমাবেশ করি, আমি মাগুরার রাজনীতিতে দীর্ঘদিন যাবৎ এটা নার্সিং করি। মাগুরার সবাইকে ঢাকায় চিকিৎসা সেবা, মামলা হামলা হলে তাদেরকে মানে এই দেওয়া, পলানো, লুকানো, সব দিক দিয়ে নেতাকর্মীদের সাথে সবসময় থেকে সহযোগিতা করেছি। প্রথম দিকে এসে আমার সাথে নিতাই রায় চৌধুরী একসময় চমৎকার সম্পর্ক ছিল, আপনি চিন্তাও করতে পারবেন না কি সম্পর্ক ছিল। যখন দেখলাম যে দাদা বিএনপির বাইরেও তৃতীয় পক্ষের সাথে যোগাযোগ রাখে, আমি কিন্তু সমালোচনা করতেছি না, দাদা কিন্তু অত্যন্ত ভালো মানুষ, ব্রেনি মানুষ, ওনাকে মানুষ মিসগাইড করে ফেলে, বিভিন্ন সময় মিসগাইড করে ফেলে। ওনার একটা মানে আপনি বলতে পারেন যে আপনি ব্যাড সাইড বলেন আর পজিটিভ সাইড বলেন, ওনার একটা সবসময় ক্ষমতায় থাকার সব মানে ইচ্ছা, ক্ষমতায় থাকতে হবে, ওনাকে পাওয়ারে থাকতে হবে, এটা ওনার ইচ্ছা। আমি যখন দেখলাম যে উনি তৃতীয় পক্ষের সাথে খুব নিবিড় ভাবে যোগাযোগ রাখে এবং বিএনপির বাইরেও যদি কোনো জাতীয় সরকার গঠন হতো, সেই সরকারে যদি ওনাকে মন্ত্রী করা হতো বা কোনো উপদেষ্টা করা হতো, উনি সাথে সাথে চলে যেত। আমার কাছে মনে হলো যে না, আমার মনে হয় ওনার সাথে আর রিলেশন কন্টিনিউ করা উচিত হবে না। একটা সময় পার্টি তো এটাকে ভালোভাবে নিবে না। আমি যদি সংস্কারের সাথে থাকি তাহলে তো আমি নিজেও সংস্কার। এরপরে মনে হলো যে শালিকা মোহাম্মদপুরের রাজনীতিতে উনি যারা মাঠে থেকে রাজনীতি করে তাদেরকে মাইনাস করে একটা প্রেসক্রিপশনের মধ্য দিয়ে একটা মানে পকেট কমিটি করতে চাই। আমার সাথে সেটা নিয়েও দ্বিমত পোষণ হলো। পোষণ হওয়ার পরে একটা ওনার সাথে কিন্তু আমার কখনো কোনো মানে বাঘ বিতরণটা হয় নাই, আমি আস্তে করে চেপে গেছি, চলে গেছি। তৃতীয় মাত্রায় আপনাদেরই চ্যানেল তৃতীয় মাত্রাতে ওনার কিন্তু সাক্ষাৎকার নিশ্চয় আপনারও চোখে পড়ছে না? উনি আমাদের নেত্রী বেগম জিয়াকে নিয়ে এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ইঙ্গিত করে অনেক মানে নেগেটিভ কথাবার্তা বলেছে 11 সময়। তার মানে উনি সংস্কারের পার্ট হয়ে গেলেন, এটা আমার কাছে ভালো লাগে না। আমি তৃতীয় মাত্রা তো একটা মিনি পার্লামেন্ট, সেখানে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা হয়, তাই না? এটাকে কোট করে সেটা কি ঠিক হবে? না, কোট করে বিষয় হচ্ছে কি যে আমি এখন আপনার মিডিয়াতে রয়েছি, আমি কি আমার দলের কথা বলতেছি, নাকি আমি একটা দলে থেকে আমি কি আমার দলের কথা বলবো, নাকি আমি আমার দলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে আমার নেত্রীকে আমার নেতাকে জেলে ভরতে চাচ্ছে আমি তার কথা বলবো?
যখন ওনারা ওই মান্নান ভুঁইয়ার সুরে কথা বললেন, মান্নান ভুঁইয়ার সংস্পর্শে কথা বললেন, মান্নান ভুঁইয়াকে ইস্টাবলিশ করার কথা বললেন, তখন তো আমি একজন জাতীয়তাবাদী শক্তিতে মাইনাস টু ফর্মুলায় যখন কথা বললেন, এটা আপনি নিজেও দেখেছেন, আপনি যার খুবই ঘনিষ্ঠ তার টকশোতেই হয়েছে। তো আমি তো সেটা কখনো একসেপ্ট করব না, আমি জাতীয়তাবাদীতে বিশ্বাসী। তো এটা আসার পরে আমার কাছে মনে করব না। একটা সময় দেখলাম যে ঠিক আছে, উনি তো বিএনপি ভাইস চেয়ারম্যান, আমি আর এইসবের ভিতরে না যাই। আমি তখন বললাম যে ধানের শীষ যাকে মনোনয়ন দেবে, নিতাই রায় চৌধুরী যদি বিএনপির ভারপ্রাপ্ত মাঠেই ঘোষণা দিচ্ছেন যে চৌধুরী যদি পায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নট অনলি নিতাই রায় চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যদি আপনাকেও মাগুরা দিয়ে মনোনয়ন দেয়, আমি সবার আগে সশরীরে থেকে আমার লোকজন নিয়ে যে আমি আপনার নির্বাচন করব। ভাইকে বলেছি, কামাল ভাই আমাকে বলেছে যে ঠিক আছে আমরা যাকে মনোনয়ন দেবে, কামাল ভাইয়ের সাথে কামাল ভাই আমি এক জায়গায় থেকে মাগুরা 2কে ঐক্যবদ্ধ করা, ধানের শীষকে জেতানোর জন্য চেষ্টা করতেছি। বিভিন্ন লোক এসে আমাকে কান পড়া দেয়, না ভাই তুমি তো এমপি হয়ে যাবা, তুমি কেন কামাল ভাইয়ের সাথে থাকবা? আমি সেগুলোর পাত্তা দেই না। কামাল ভাইয়ের কাছে একটা গ্রুপ, যে আমার আর কামাল ভাইয়ের গ্রুপ, কিন্তু নয়ন চলছে। হ্যাঁ ভাই, আমাকে এমপি বানাইলে তারেক রহমান সাহেব বানাবে, আমাকে এমপি বানাইলে জনগণ বানাবে, আমার তো কোনো নাম ভাঙায় চলা লাগবে না। কামাল ভাই একটা পদে রয়েছে, আমিও একটা পদে রয়েছি। হ্যাঁ, কামাল ভাই আমার বড় ভাই, কামাল ভাই আমার বাবা দাদারা সহ কামাল ভাইয়ের সাথে রাজনীতি করছে, এটাই বাস্তবতা। আমি কোনো নাম ভাঙায় চলতে চাই না, আমাদের দুইজনের ভিতরে কোনো বিভেদ নাই। কিছু লোক, থার্ড পার্টি লোক গিয়ে মানে বুঝাইতে চাই যে আমাদের ভিতরে যদি ফাল্টল ধরাইতে পারে তাহলে তারা একটা সুবিধা নিতে পারে, সেই জন্য কামাল ভাইতেও কিন্তু সেটাতে পাত্তা দেয় না। কামাল ভাইও চাই মাগুরা বিএনপি ঐক্যবদ্ধ হোক, কারণ এই মাগুরা 2 আসনে যত বিএনপির ডেভেলপমেন্ট হয়েছে এটা কিন্তু কাজী কামাল হাত দিয়ে, এটা থেকে অস্বীকার করতে পারবে না ভাই। আমার দাদা নিতাই রায় চৌধুরী, তাকে দিয়ে মাগুরার কোনো ডেভেলপমেন্ট হয়েছে? আপনি বলেন যে বিএনপির 5টা লোক মাইনাস ছাড়া প্লাস হয়েছে, দেখান তো, দেখাইতে পারবে না। আমরা বিভিন্ন, এই যে দেখেন হিন্দু সম্প্রদায়ের লোক আছে এখানে, যে কিন্তু তার পরিবারে তো বিএনপির সাথে, অবশ্যই বিএনপির সাথে, কিন্তু মাঠে অবশ্যই বিএনপির সাথে। আমি তার পরিবারের কথা বলতেছি না, বলতেছি যে মাগুরার রাজনীতিতে দাদার দ্বারাই পাবলিক ডেভেলপমেন্ট হয়েছে কিনা, জাতীয়তাবাদী শক্তির ডেভেলপমেন্ট হয়েছে কিনা, ধানের শীষের ডেভেলপমেন্ট হয়েছে কিনা, যেটা কাজী কামাল এবং রবিউল ইসলাম নয়ন দ্বারা হয়েছে। আমরা সভা সমাবেশ করতেছি, আমরা বলতেছি যে ধানের শীষে মনোনয়ন যে পাবে আমরা তার পক্ষে ভোট করব। আমরা বলতেছি নিতাই রায় চৌধুরী মনোনয়ন পেলে আমরা ধানের শীষে ভোট করবো। নিতাই রায় চৌধুরী কি বলতেছে যে নয়ন মনোনয়ন পেলে আমি কাজ করব, কাজী কামাল মনোনয়ন পেলে আমি কাজ করব? বলতেছে না। আমরা চাই ঐক্য। আমি আপনার মাধ্যমে এখনো বলতেছি, চলেন আমরা কাজী কামাল ভাই, নিতাই রায় চৌধুরী, আমি, রবিউল ইসলাম নয়ন, আমরা সবাই একসাথে মিলে ধানের শীষের ভোট চাই। ধানের শীষ জোয়ার হলে তো ভাই, আপনি যদি দল করেন, তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী তো হইলে হচ্ছে, খাত কি একটা। আপনারা যত গ্রুপিং এ যাবেন, আপনার এগেনস্টে যারা আছেন আপনাদের, যেমন ইসলামী দলগুলো, তারা কিন্তু আরো বেশি সুযোগ পাবে না। যেমন দেখেন, এই যে আমি তো সামনাসামনি বলতেছি, এই যে এখানকার আপনি প্রায় 20-25 জন হিন্দু রয়েছে, হিন্দুদের নেতা রয়েছে, উনি একজন লোক নিতাই রায় চৌধুরী সাপোর্ট করে কিনা জিজ্ঞেস করেন তো, যে একজন লোক। এই যে হিন্দুদের নেতা আমার দুপুরবেলা ফোন করে বলছে যে আমি আশা করি আপনি উদ্যোগ নেবেন, মাগুরা 2 এবং 1 আপনি সবার নয়নমণি হয়ে থাকেন, সেই প্রত্যাশা করি। হয়তো এই গ্রুপিং নিরসন ঠিক হয়ে যাবে। সামনে যে ইলেকশন আসছে, নমিনেশন পেলে হয়তো সবার ভিতরে সব ঐক্য হয়ে যাবে। এখন আসে আমি যে আপনার দেখতে পাচ্ছি, আমরা দীর্ঘদিনই পত্র পত্রিকায় সম্প্রতি আমরা দেখেছি যে বিএনপি ঐক্যের ডাক দিয়েছেন, ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য নিয়ে আলোচনা চলছে। আপনি কি মনে করেন বিএনপির বাস্তবিকভাবে ঐক্য গড়তে পারবে? সেখানে আপনার ভূমিকা কি হতে পারে? যেহেতু আপনিও কিন্তু সেন্ট্রালে রাজনীতি করছেন, আপনার একটা ভূমিকা আছে এবং মাগুরাতেও আপনার স্ট্রং ভূমিকা আছে, সেই ক্ষেত্রে আপনার ছোট্ট উত্তর। আমরা অবশ্যই ঐক্যের ডাক দিয়েছি। আমরা বাংলাদেশের সকল জনগণকে নিয়ে আমাদের দল পরিচালনা করতে চাই, দেশ পরিচালনা করতে চাই। ইসলামিক দল বলতে যেটা বোঝাই, ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী আমরা। ইসলামকে বিকৃতি করে যারা নিজেদের আখের গুছাইতে চাই, আমরা তাদের বিপক্ষে। যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যের সাথে থাকবে, আমরা তাদের সাথে। এখানকার অনেক আলেমদের সাথে, আপনার সাথে কথা বলার সময়
আমার সামনে কিন্তু একজন আলেমও আছে, একজন মুফতিও আছে। আমি তাদেরকে নিয়ে বিভিন্ন ইসলামিক দলের সাথে বসেছি, মাদ্রাসায় যাচ্ছি, মসজিদে যাচ্ছি, সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতেছি। আমরা যেন হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থেকে আমি তাহলে ছোট্ট একটা প্রশ্ন যুক্ত করে দিই, বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে তাহলে এই যে আমরা সংখ্যালঘু বলি, এই আমাদের দেশে কোনো সংখ্যালঘু নেই, থাকবে না বলে আশা করি, এবং এই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে তাদের কি ধরনের নীতি বা পদক্ষেপ নিতে হবে বলে আপনি মনে করেন? আপনার প্রশ্নের সাথে আমি ডিফার করলাম। আপনি মানে আমি আপনি বাংলাদেশের জনগণ হিসেবে বাংলাদেশের মানুষকে সংখ্যালঘু বলতে পারেন না। আমি বলছি যে সংখ্যালঘু নাম হোক, এটা আমি আর চাই। হ্যাঁ, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে প্রত্যেকটা মানুষকে বলেছেন যে তারা বাংলাদেশে কোনো সংখ্যালঘু কোনো শব্দ নেই। বর্তমান রাজনৈতিক পরিবেশে আমাদের মাগুরাতে একটা সহনশীল পরিবেশ হোক, আমরা সবসময় চাই, এবং অপপ্রচার এবং ব্যক্তিগত আক্রমণ কতটা গণতান্ত্রিক রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করছে বলে আপনি মনে করেন? প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলা রাজনীতিতে মানুষ সহনশীল অবস্থায় আছে, প্রতিযোগিতা রয়েছে, প্রতিহিংসা নাই। আমরা সকল প্রতিহিংসা ভুলে ইনশাআল্লাহ ধানের শীষের এক কাতারে এসে দাঁড়াবো। এটা খুব নিকটেই রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ডেকে যখন সবাইকে বলবে তোমাদের মার্কা কি, সবাই একসাথে বলবে ধানের শীষ। ব্যক্তি নয়, মার্কাকে আমরা সামনে প্রাধান্য দিয়ে ঐক্য করতে চাই। রবিউল ইসলাম নয়ন, আপনি কি মনে করেন যে বিএনপি একদম ক্ষমতার কাছাকাছি চলে এসেছে? আমি সেটা বিএনপি কে ঠেকাতে কোন ষড়যন্ত্র হচ্ছে? অবশ্যই বিএনপি কে ঠেকানোর জন্য ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে। বিএনপি সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে ইনশাআল্লাহ দেশে সরকার গঠন করবে এবং জনগণের মাইন্ডেড নিয়েই সরকার গঠন করবে। তিনবার বাংলাদেশে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, সরকারের সমর্থন নিয়েই হয়েছেন। দিনের ভোট রাতে করে নয় এবং স্বৈরতন্ত্র কায়েম করে নয়, বিনা ভোটের এমপি করে নয়, বাংলাদেশে তিনবার বিএনপি ক্ষমতা এসেছে। সেটা সরকার গঠন হয়েছে ভোটের মধ্য দিয়ে। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ এই সামনের নির্বাচন যে চ্যালেঞ্জিং নির্বাচন, এই চ্যালেঞ্জিং নির্বাচনকে খুবই ভালোভাবে চ্যালেঞ্জ নিয়ে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের মানুষ তাদের ইচ্ছা পোষণ দেখুন, আমরা আপনারা গণতন্ত্রের জন্য দীর্ঘ 17 বছর লড়াই করছেন, ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। সেই সুযোগটা কিন্তু এখনই এসেছে। জাতীয় টেলিভিশন বা রাজনৈতিক বিশ্লেষক বিন্দুরা কিন্তু এখন বিশ্লেষণ করছেন যে একটি পক্ষকে বাদ দিয়ে কিভাবে আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, ছোট করে যদি বলতেন। দেখেন, আমরা কাউকে বাদ দিচ্ছি না, আমরা বাদ দেওয়ার কেউ না। আমরা তো সরকারে নেই যে আমরা বাদ দিব। এখন যারা সরকারে আছে তারা কি করবে না করবে আমরা তো জানি না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, বিএনপি কি বলেছে যে আপনারা নিষিদ্ধ করেন? বিএনপি বলে নাই। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয় নাই, বিএনপি কি বলেছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেন? বলে নাই। বিএনপি মাঠে চ্যালেঞ্জে বিশ্বাসী। বিএনপি আওয়ামী লীগের সাথে চ্যালেঞ্জ করে করেই কিন্তু সরকার গঠন করেছে। আপনি দেখেন মাগুরায় কয়জন আওয়ামী লীগের লোক পলায় আছে, কয়জন চেয়ারম্যান পলায় আছে, কয়জন আছে? মাগুরায় কয়জন আওয়ামী লীগের বাড়িঘর ভাঙচুর হয়েছে, মানে পোড়াই দিছে? দেয় নাই। কিন্তু আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া 7 তারিখে, ডিসেম্বরের 7 তারিখে, আগস্টের 7 তারিখে বলেছে বাংলাদেশের মানুষের পাহারা দাও বিএনপি, বাংলাদেশের মানুষের পাহারা দাও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। আমরা প্রত্যেকটা বাড়িতেই তখন পাহারা দিয়েছি, থানা পাহারা দিয়েছি, সিটি কর্পোরেশন পাহারা দিয়েছি, আপনার অফিস আদালত সব পাহারা দিয়েছি, সারাদিন থেকে পাহারা দিছি। বিএনপির কাছে বাংলাদেশ নিরাপদ। 2-4টা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, তারা ওই যে ধানের ভিতরে যেরকম চিটা থাকে, 2-4টা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, ওই চিটা দিয়ে কখনো উদাহরণ হয় না, 2-4টা ঘটনা দিয়ে কখনো উদাহরণ হয় না। মাগুরার মানুষ শান্তিতে থাকবে, ইনশাল্লাহ শান্তিতে আছে। ধন্যবাদ। দেখুন, আমরা রাজনীতির বাইরে আসি। রাজনীতির বাইরে রবিউল ইসলাম নয়ন কেমন মানুষ, কিভাবে সময় কাটাতে পছন্দ করেন? আমি আপনার শেষ প্রশ্নের উত্তর দিচ্ছি। আরো কিছু আছে ছোট ছোট। আমার আর মিটিং আছে 9টায়, আমার 5 মিনিট দেবেন আমাকে। আচ্ছা, আমি গ্রাম বাংলা ভালোবাসি। আপনি যদি বলেন যে নৌকায় উঠতে ভালোবাসেন, নৌকায় তো ভালোবাসি। আপনি সাঁতার কাটতেও ভালোবাসেন, গোসল করতেও আমি দেখেছি আপনার একটা ভিডিও ভাইরাল। গোসল করতে ভালোবাসি।
আপনি যদি আমাকে বলেন যে আমি মাঠে গিয়ে পাখিকে দেখব, আমি পাখি দেখতে ভালোবাসি। আমি সবুজ ভালোবাসি, সবুজ ঘাস ধান কাটতে ভালোবাসি। ভালোবাসেন অবশ্যই, ধান ধান কাটতে ভালোবাসি, মানে লাগাতেও ভালোবাসেন। সহযোগিতা করতে ভালোবাসি, মানুষের দুঃখ কষ্টকে ভাগাভাগি করে নিতে ভালোবাসি আর কি। তো আমাকে গ্রাম বাংলা খুব টানে, এবং গ্রামের সাধারণ মানুষকে, সহজ সরল মানুষের সাথে আমার গল্প করতে খুব ভালো লাগে। আপনার কোনো মজার ঘটনা বা শখ কিছু বলবেন, মজার ঘটনা আমার দর্শকদের সাথে? আমার আমার মজার দেখেন, আমার ঘটনা, এই ফেসবুক কিন্তু আপনাদের জাতীয় নেতৃবৃন্দ দেখে, আমি তাদের সাথে ফ্রেন্ড আমার লিস্টে আছি। আমার মজার ঘটনা বলতে কি, আপনি যদি আমাকে এই কথাগুলো বলেন তাহলে আমি এটা যদি বলেন আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। একটা মানুষ, আমার বয়স প্রায় 40-এর কাছাকাছি, একটা মানুষ 17 বছর যাবৎ যদি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে, আপনি 306টা মামলার কথা বলছেন। 306টা মামলা ছিল আমার 28শে অক্টোবরের আগে। 28শে অক্টোবর থেকে 7ই জানুয়ারি, আমি তখন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য ছিলাম। 28শে অক্টোবর থেকে 7ই জানুয়ারি যত মামলা হয়েছে, এই মামলার কিন্তু হিসাব এটার ভিতরে নাই। এরপরে আপনার জুলাই আগস্টের আন্দোলনে 14 তারিখ থেকে আন্দোলন হয়েছে, 5 তারিখে শেষ হয়েছে। এর ভিতরে প্রত্যেক দিন অনেকগুলা মামলা হয়েছে, যে মামলাগুলোর হিসাব আমার কাছে নাই। আমাকে অগণিতবার রিমান্ডে নেওয়া হয়েছে, জেলখানার ভিতরে বন্দি করে রাখা হয়েছে। আমি যে সময়টা বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করে বেড়াবো, আমি সেই সময়টা পারি নাই। আমি যে সময়টা বিভিন্ন দেশে ট্যুর করব, আমি সেটা পারি নাই। আমি যে সময়টা বিভিন্ন ডিস্ট্রিক্টে ট্যুর করব, আমি সেই সময়টা পারি নাই। আমি যে সময়টা দাদা দাদির সাথে, নানা নানির সাথে, মা মা বাবার বাবার সাথে হাসি ঠাট্টায় মেতে উঠবো, আমি সেটা পারি নাই। মানুষ আছে না, ফুফু বাড়িতে বেড়াইতে যায়, খালা বাড়িতে বেড়াইতে যায়, আমার এরকম সুযোগ খুব কম হয়েছে। আপনি অবাক হবেন, আপনি আমাকে আপন বোনের বিয়েতে আমি থাকতে পারি। আমার বোনের মানুষ মানুষ তো আপনার বোন, মানুষ যখন মানে মা হয়, তখন তো একটা মায়ের কত যন্ত্রণা আপনি জানেন। মারাও যেতে পারে। আমার বোনটা মারা গেলে হয়তো আমি, মা হইতে যে মারা গেলে আমি হয়তো তাকে মাটি দিতে পারতাম না। অথচ আপনি কত মানুষের চিকিৎসা সেবা আপনার এই হাত দিয়ে হচ্ছে। আমার বাবা মারা গেলে আমি তাকে মাটি দিতে পারতাম না হয়তো, কারণ আমাকে তো পেলেই খরচ দেবে। আমার মা মারা গেলেও আমি মাটি দিতে পারতাম। আপনাকে যে গুলি করে ফেলে গিয়েছিল, হ্যাঁ, কোনো গুলি করে তো ফেলে গেছে, মৃত ভেবে ফেলে গেছে। ফেলে যায় নাই, মানে পোস্টমর্টম করতে নিয়ে গেছে ঢাকা মেডিকেল। আমার নানা মারা গেছে, আমি কিন্তু আমার নানাকে মাটি দিতে পারিনি। আমার দাদা, মানে আমার দাদার আপন ভাই, আমার দাদাকে আমি দেখিনি, একদম ছোট ব্যক্তি মারা গেছে। আমার দাদার আপন ভাই মারা গেছে, আমি তাকে মাটি দিতে পারিনি। এরকম অনেক স্মৃতি রয়েছে যেগুলো আমার নিকটতম আত্মীয় মারা গেছে, আমি মাটি দিতে পারিনি। তো আমার জীবনে কোনো মজার ঘটনা নেই। আমি এখন মজা পাই মানুষ মারা গেলে লাশ কাঁধে করে নিয়ে যে মাটি দেই, আমি সেটা মনে করি যে কয়েকদিন আগেও দেখলাম আমি সেটা মনে করি যে এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য। এই দুঃখের মাঝে আমার জীবনকে মজার ভিতরে নিতে হয়। আমি কোনো মানুষ যদি চিকিৎসা সেবায় অবহেলিত হয়, আমি তার চিকিৎসা করে মজা পাই, তাকে সেবা দিয়ে মজা পাই। আমার জীবনের মজার ঘটনাগুলো, দুঃখকে আমি আমার জীবনের মজার ঘটনা বলে বেছে নিয়েছি। প্রিয় দর্শক, আরেকটি ভিডিও নয়ন ভাইয়ের ভাইরাল হয়েছিল। উনি কিন্তু স্লোগানে দারুণ স্লোগান দিতে পারেন এবং উজ্জীবিত করেন মানুষকে। একটি স্লোগান আপনি দিয়েছেন, ইসলামী আন্দোলন, তার সেই চরমনার পীর সাহেবের বিরুদ্ধে। সেই স্লোগানের উত্তরে আবার সেই পীর সাহেব বলেছে, ধ্বংস হয়ে যাবে যদি আমার কাছে ক্ষমা না চাস। আপনার কি মানে এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন? অনেক সময় স্লোগান
হয়ে যায়। চরমোনার পীর সাহেবের যে স্লোগান, উনি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে বাজে মন্তব্য করে, মিথ্যা তথ্য দিয়ে, মানে বিভ্রান্তি ছড়িয়ে বক্তব্য দিয়ে থাকেন। উনি ম্যাক্সিমাম সময় বিভিন্ন ভাবে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে থাকেন। এই কোনো সময় জামাতকে নিয়ে দেয়, কোনো সময় কওমি মাদ্রাসাকে নিয়ে দেয়, কোনো সময় আওয়ামী লীগকে নিয়ে এখন দেয়, আগে দিত না। আগে তো উনি আওয়ামী লীগের ছাত্র ছায়াতেই ছিলেন। আমার সাথে উনার মানে চরমোনার পীর সাহেবের যে অরিজিনাল ছেলে, উনি তো চরমোনার পীর সাহেবের ভাতিজা, উনি কিন্তু ছেলে না, উনি আর এক দাদার সন্তান। তো উনি আমাকে ফোন করলেন, ওই যে যে ভদ্রলোক পীর সাহেবের অরিজিনাল ছেলে, তিনি আমাকে ফোন করে বললেন যে আমার ফোনে আছে, উনি পাঠাইছেন যে কোন পীর, সে পীর হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার নিজের স্বাবলম্বী না থাকে, অর্থনৈতিকভাবে সে যদি স্বাবলম্বী না থাকে সে পীর হইতে পারে না। আমি ওনাকে বললাম যে আচ্ছা ভাই, আমার তো ভুল হইতে পারে, উনি কি আসলেই পীর? তো বললো যে না, উনি পীর না, উনি পীর বংশের সন্তান, বাট উনি পীর না। আমি বললাম যে ভাই, ওই যে উনি যে বিভিন্ন লোকের কাছ থেকে ওনার ভাষায় হাদিয়া, পাবলিকের ভাষায় চাঁদা, উনি যে এটা নিলেন, এটা কি জায়েজ? উনি বললেন যে না, এটা জায়েজ না, আমাদের পীর সাহেব কখনো এগুলা করেন নাই, উনি নতুন করে শুরু করছেন, ওনারা দুই ভাই শুরু করেছেন। যাই হোক, আমি এগুলা নিয়ে বিতর্কে যেতে চাই না। উনিও সম্মানী মানুষ, ওনার প্রতি মানুষের শ্রদ্ধা রয়েছে, আমারও শ্রদ্ধা রয়েছে। উনি একটা মিথ্যা তথ্য দিয়ে মানে আমাদের নেতাকে নিয়ে বাজে কথা বলেছেন। আমি তখন বলেছি যে ওনার ঘটনাটা তো মিথ্যা। তখন আমি বলেছি যে গীবত করে মিথ্যা কয়, পীর সাহেব চরমোনাই। জর্দা খাওয়া তো একটা নেশার ভিতরে পড়ে না? আমি তখন বলেছি যে জর্দা খায় আর নেশা খায়, পীর সাহেব চরমোনাই। উনি এটাকে নিয়ে খণ্ডন করেছেন। উনিও আলেম সমাজের মানুষ, আমিও মুসলমান, আমি কোন আলেমদেরকে নিয়ে কোনো কটাক্ষ করে কথা বলতে চাই না, বিতর্কের ভিতরে যেতে চাই না। আমি আরেকটি ছোট করে যুক্ত করে দিই। আপনার এটা ব্যাখ্যা আমি দেখেছি, তারপরেও মাগুরার মানুষকে জানাই। আপনার একটা ছবি আছে, মাশাআল্লাহ, এই পর্যন্ত আমাদের নবীজির সুন্নত, জি জি জি, সেইটা আবার আপনি কেটে ফেলেছেন। দেখেন, মানে এটা নিয়েও আমাদের ফেসবুকে এক ধরনের নেতিবাচক প্রচারণা আছে। আবার যারা ভালো মনে করে এটাকে একটু যদি ক্লিয়ার করেন, আপনার মাধ্যমে জানাইতে চাই, যদিও এটা আমার একদমই ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি এখন ব্যক্তিগত মানুষ না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুত সুন্নাহ রয়েছে, তার ভিতরে একটা সুন্নাহ রয়েছে দাড়ি। আমি দাড়ি রাখতে প্রচন্ড পছন্দ করি। আপনি আমার জেলখানার ভিতরে ছবিও দেখবেন যে আমার দাড়ি রয়েছে, এই পর্যন্ত দাড়ি রয়েছে। আমি যখন লুকাইছিলাম, আপনি দেখবেন যে আমি নামাজ পড়তেছি, সেই সময়ও আমার সহধর্মিনী ছবি তুলেছেন অনেক গাড়িতে। আমি আমার সহধর্মিনীর সাথে অনেক সময় চিল্লাচিল্লি করতাম যে নামাজ না পড়ার কারণে, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, আমাদের এই দুনিয়া না, নামাজ পড়তে হবে। তো ওই সময় ছবি তুলেছে, ওই সময় ছবিটা ভাইরাল হয়েছে। আমি দাড়ি রাখতে এখনো পছন্দ করি, আমি চাই দাড়ি রাখতে। আপনি দেখবেন যে আমার এটা কিন্তু ক্লিন শেপ না। আমি দাড়ি রাখতে যাই, একটু বড় হলে আমার এইখান দিয়ে সাদা সাদা ফাঙ্গাস বের হয়, আমি যে দীর্ঘদিন যাবৎ পলাইছিলাম, তখন আমি শেভ করতে পারি নাই, চুল কাটতে পারি নাই। ওই অজু করতাম, 5 ওয়াক্ত অজু করতাম, অজু করার পরে দাড়িটা রোদ লাগতো না, শুকাইতো না, পানি জমে থাকতো, এর ভিতরে আমার মুখের ভিতরে ফাঙ্গাস হয়ে গিয়েছিল, যে কারণে আমি দাড়ি এখনো রাখতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে এই রোগ ভালো করে দেয়, হয়তো আমি আবার দাড়ি রাখবো ইনশাআল্লাহ। তো দাড়ি নবীর সুন্নাত। আমি সবার আগে মুসলমান, আমার দলের বাহিরেও আমি মুসলমান, আমার জন্মই মুসলমানের ঘরে। আমি অত্যন্ত ধর্মভীরু একজন মানুষ। আমি কিছুদিন আগে বলেছি, দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য আমার জীবনকে কবুল করে নেয়, আমি 1 সেকেন্ড নয়, একটা মুহূর্তের জন্য ভাববো না। যারা আমার দাড়ি নিয়ে মানে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে থাকে, এটা আমার বিরোধিতা করার জন্য করে থাকে। আপনি দেখবেন যে আমাকে নিয়ে যেসব নেগেটিভ কমেন্ট ফেসবুকের নিচেই, বাংলাদেশের আইডি থেকে খুব কম, এটা ভিয়েতনাম থেকে ফেক আইডি। মানে কি, আপনি বলতে পারেন যে বট এই 5 তারিখের পর এই বট শব্দটা আসছে আর কি। আর দেখলাম যে আপনার আর কিছু লোক যারা
আমি বলবো যে জামাত শিবির চরমোনাই এদের সাথে যেহেতু আপনি দেখবেন যে কওমি মাদ্রাসার হুজুররা আলেমরা সবসময় বলতেছে যে জামাতে ইসলাম এটা ইসলামিক কোন দল নাই, এটাকে ইসলামবাদীর জামাত বললেই ভালো হয়। এরা আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার রাসূলের মধ্য দিয়ে যে আপনি মন গড়া কোনো কথা কাউকে বলতে পারবেন না। যদি আপনি মুসলমান হয়ে থাকেন আপনি মন গড়া কোনো কথা বলতে পারবেন না। যে লোকটা ফেক আইডি দিয়ে আমার নামে মিথ্যা গীবত গাচ্ছে সে কতটুকু মুসলমানের জায়গায় থাকবে আমি জানি না। আমাকে নিয়ে কেউ গীবত গেলে আমি কিন্তু ফেসবুকের কমেন্ট পড়েও দেখি না। সময় কই ভাই আমাকে নিয়ে যদি আমি এটা এনজয় করি, আমাকে নিয়ে তারা ফেসবুকে সমালোচনা যদি না থাকে আপনি রাইটটাকে থাকবেন। হ্যাঁ আমি মনে করি সমালোচনা হলে আপনি রাইটটাকে আছেন, আপনি কাজ করছেন তাই সমালোচনা। আমি বলি আমাকে নিয়ে আমি চিন্তা করি যে প্রত্যেক দিন 5,000 লোক, 500 লোক, 1,000 লোক আমাকে ফেসবুকে পজিটিভলি স্ট্যাটাস দিচ্ছে। আমাকে নিয়ে যদি দু একজন নেগেটিভ স্ট্যাটাস না দেয় তাহলে তা আমি মনে হয় যে সর্বা হয়ে গেলাম, তাই না? আমার রাসূলকে নিয়েও বিতর্ক করেছে মানুষ, আমার রাসূলকে নিয়েও বিরোধিতা করেছে মানুষ, তা আমি তো তার উম্মত, আমাকে নিয়ে মানুষ বিরোধিতা করবে, বিতর্ক করবে, এটাই স্বাভাবিক। আমি এটাকে দেখুন, আপনি তরুণ প্রজন্মের কাছে অনেক জনপ্রিয়। আমি শেষের দিকে চলে এসেছি, হ্যাঁ নাই না প্রশ্নে আপনি উত্তর দেবেন। যেহেতু এই প্রোগ্রামটা অনেক তরুণ প্রজন্ম দেখে এবং এখনো দেখছে। প্রিয় দর্শক, আপনারা সরাসরি দেখছেন আমার আজকের বিশেষ এক্সক্লুসিভ মাগুরা মায়ের কৃতি সন্তান নয়ন, রবিউল ইসলাম নয়ন। তিনি ঢাকা মহানগর দক্ষিণের যুব দলের সভাপতি। আশা করি আপনারা সবাই শেয়ার দেবেন এবং কমেন্ট করেন, ভালো মন্দ আপনারা সবাই কমেন্ট করেন। কিন্তু উনি কিন্তু কাজ করছেন মাগুরাবাসীর জন্য তথা সারা বাংলাদেশকে নিয়েই উনি কাজ করছেন। এখন আমি জানবো যে আপনার হ্যাঁ নাই না দেবেন, আপনার বিরুদ্ধে চাঁদাবাজি ও ইসলামী ব্যাংক দখলের অভিযোগ সত্য নাকি রাজনৈতিক ষড়যন্ত্র? পুরোপুরি মিথ্যা, এবং ইসলামিক ব্যাংকে যারা দখল করেছে তারা তাদেরটাকে মাগুরায় গ্রুপিং আছে কিনা? মাগুরায় গ্রুপিং নাই, প্রতিযোগিতা আছে। যদি দল থেকে বহিষ্কার হন বিএনপি ছাড়বেন? কখনোই না। নির্বাচনে পরাজিত হলে রাজনীতি থেকে সরে যাবেন? কখনোই না। শেষ প্রশ্নে আসতে চাই, 1 মিনিট বা 2 মিনিট আপনি উত্তর দেবেন এবং দর্শকদের উদ্দেশ্যে বলুন কেন তারা আপনাকে ভোট দেবে, কেন আপনি হতে পারেন মাগুরাবাসীর বিশ্বাসের প্রতীক। আমি মাগুরার মানুষকে নিয়ে কাজ করতে চাই, তাদের আস্থা অর্জন করে তাদের পাশে থাকতে চাই। আমি তাদের ভাই, তাদের সন্তান, তারা আমাকে যেভাবে গ্রহণ করেছে, ভালোবেসেছে, সেই ভালোবাসার জায়গায় থেকে তারা আমাকে ভোট দেবে এবং আমি যে তাদের সাথে তাদের পরিবারের সদস্যর মতো মিশে গিয়েছি, তারা তাদের পরিবারের সদস্য মনে করে আমাকে ভোট দেবে। এবং তারা জানে যে রবিউল ইসলাম নয়ন সংগ্রামী মানুষ, সত্যের পথে লড়াই করে, সেই কারণেই তারা ভোট দেবে। তাদের পাশে সারা জীবন থাকবো, ভাই হিসেবে থাকবো, পরিবারের সদস্য হিসেবে থাকবো, সেই কারণেই। এবং এলাকার উন্নয়নের জন্য মা বোনের ইজ্জত রক্ষা, মা বোনের চিকিৎসা সেবা, ভাই বোনের চিকিৎসা সেবা, দাদা চাচাদের চিকিৎসা সেবা তথা মাগুরাবাসীর চিকিৎসা সেবা এবং উন্নয়নমূলক কাজ কামের জন্য আমাকে ছোট অনুমতি নিয়ে ছোট একটা প্রশ্ন জড়িয়ে দিতে চাই। আমার অনেক প্রশ্ন ছিল, আমি আর সুযোগ পাবো কিনা জানি না। মাগুরাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আপনি কি করবেন যদি আপনার দল ক্ষমতায় যায়? দেখুন, এখানে মাগুরায় বেকারত্বের সমস্যা আছে, মাগুরাতে মাদক এটা একটা বিরাট বড় সমস্যা, শুধু মাগুরা না সারা বাংলাদেশে। যদি আপনি এবং স্বাস্থ্য খাত, আপনি তো সবসময় স্বাস্থ্য খাত নিয়ে কাজ করেন, এটা কি ব্যাখ্যা দেবেন আপনি? আপনার 5 মিনিটের জায়গায় পরে 20 মিনিট নিছেন, ধন্যবাদ আপনাকে। আপনি খুব ভালোভাবেই আটকায় রেখে মানুষকে কথা বের করতে পারেন। এটাই আমার শেষ প্রশ্ন এবং আমি আপনাকে শুধু এতটুকু ইনশিওর করতে চাই যে আমি যেরকম একটা হত দরিদ্র বলতে পারেন, মধ্যবিত্ত বলতে পারেন, সাধারণ পরিবার বলতে পারেন, সাধারণ একটা ছেলে বলতে পারেন, সেখান থেকে উঠে এসেছি সাধারণ মানুষের মৌলিক চাহিদা সম্বন্ধে আমার আইডিয়া আছে। আমি বেকারত্ব দূর করতে চাই, এখানে কলকারখানা করে কর্মসংস্থানের ব্যবস্থা করে আমি যুবকদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই, যাতে ওই যুবকের মধ্য দিয়ে ওই পরিবারটা স্বাবলম্বী হতে পারে। এটা হচ্ছে যুবকদের প্রতি আমার, যুবকদেরকে নিয়ে আমার চিন্তাধারা।
আমি মাগুরা একটা মাদক মুক্ত, জীবনে কোনোদিন আমি একটা সিগারেট খাই নাই, এটা মানে মানুষ একটু অবাক হয়, আমি জীবনে কোনোদিন একটা সিগারেট খাই নাই, আমি মাদক মুক্ত একটা মাগুরা চাই, এটা আমার মানে কমিটমেন্ট বলতে পারেন। মাগুরার রাস্তাঘাটের উন্নয়নে আমি সর্বোচ্চ অবদান রাখতে চাই, যাতে আমার মুরব্বী চাচারা, চাচিরা, মারা, বোনেরা ওই মাজা ব্যথা হয়ে বাড়িতে না যায়। আপনি দেখবেন যে আমরা রাস্তা চেঞ্জ করি, অনেক সময় হেঁটে যাই, যে এত খারাপ রাস্তা দিয়ে ভ্যানে না যে আমরা হেঁটে যাই সেটাই বেটার। আমি এই রাস্তাঘাটের উন্নয়নে অবদান রাখতে চাই। আমি অনেক স্কুল ঘুরে ঘুরে দেখছি যে আমাদের এই স্কুলগুলা ছাদগুলা দিয়ে পানি ঝরে, ড্যাম ধরে রয়েছে, অনেক জায়গায় বিল্ডিং নেই, অনেক স্কুলে বিল্ডিং নেই। আমরা আমাদের প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে একটা ভালো স্কুলে লেখাপড়া করাইতে চাই। আমি মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখি যে মানে মসজিদের ভেঙে গেছে, আপনার মসজিদের মাঝখানের পিস, এটা যে ফ্লোর বলে, ফেটে গিয়েছে, কিন্তু ওইখানে মানুষ নামাজ পড়তে, অজুখানার ভালো ব্যবস্থা নেই। এবং কালকে একটা জায়গায় গেছি যে অজুখানা ভেঙে গিয়েছে, আমি সাথে সাথে বলেছি যে এই অজুখানাটা আমি আমার সাধ্যমতো চেষ্টা করে দিব। আমি একটা ভালো মসজিদে নামাজ পড়তে চাই, আমাদের সন্তানরা যাতে ভালো একটা মাদ্রাসায় পড়তে পারে, একটা ভালো পরিবেশে। আমি কিন্তু মাদ্রাসায় ঘুরি, সাধারণ ছাত্রদের সাথে খাই, হুজুরদেরকে রিকোয়েস্ট করি মারবেন না, আমি একটা ভালো মাদ্রাসা চাই। আমি মন্দিরে গিয়ে দেখছি 17 বছর যাবত মন্দিরে কোনো উন্নয়নের ছোঁয়া পড়ে নাই। আমি একজন সম্প্রদায়ের মানুষদেরকে ভালো মন্দিরে যাতে তারা পূজা করে, আমি সেটা মূল্যায়ন চাই। একটা সম্প্রদায়ের, আমি একটা রাস্তায় গেছি, এই হাঁটু পর্যন্ত কাদা ভেঙে আমাকে তার সাথে সাক্ষাৎ করতে যেতে হয়েছে। আমি এই রাস্তাগুলাকে অন্তত ইটের রাস্তা, ইটের স্তরিং বা ছোট ছোট পিচের রাস্তা করে রাস্তাঘাটের উন্নয়নটা করতে চাই। আর একটা ভিন্ন মাগুরা চাই, যে মাগুরাকে মানুষ তাকায় দেখবে। আপনারা যেরকম দেখেছেন আমার মাঝে ভিন্ন ভিন্ন স্লোগান, ভিন্ন ভিন্ন কর্মসূচি, ভিন্ন ভিন্ন ইউনিক আইডিয়া, আমি সেই ইউনিক আইডিয়া দিয়ে একটা সুন্দর মাগুরা করে মাগুরাবাসীকে উপহার দিতে চাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় দর্শক। আজ আমরা দেখলাম এক সংগ্রামী নেতা, যিনি গুলি খেয়েও রাজপথ ছাড়েননি, মায়ের আশীর্বাদ আর তারেক রহমানের আস্থায় দাঁড়িয়ে আছেন এখনো দৃঢ়ভাবে, রবিউল ইসলাম নয়ন। শুধু রাজনীতিবিদ নন, তিনি সাহস, সংগ্রাম ও বিশ্বাসের প্রতীক। ধন্যবাদ নয়ন ভাই এবং দর্শকবৃন্দ। আশা করি এই অনুষ্ঠানটা অনেক অজানা কথা আপনি দর্শকদের জানালেন। আমাদের এই ফেসবুক পেজ শুধু মাগুরার মানুষ দেখে না, দেশ এবং দেশের বাইরে অনেক মানুষ দেখে। এবং আমাদের যারা জাতীয় রাজনীতিবিদ আছেন, আমি অফিসে গেলেই বলে যে শাইন না ভালো হচ্ছে, তারাও কিন্তু দেখে এবং মাগুরার মানুষও দেখলো। আশা করি আমার সম্পর্কে আপনার ধারণাও হয়তো চেঞ্জ হলো। আপনি আরো আমার সম্পর্কে জানেন, দেখেন। আপনি মাগুরার সন্তান হিসেবে, আমার সিনিয়র বড় ভাই হিসেবে আমি আপনার কাছে সহ মাগুরাবাসীর কাছে পরামর্শ চাই কিভাবে সকলে মিলে একটা সুন্দর মাগুরা গড়া যায়। আমার একার দ্বারাই সম্ভব না, সবাই মিলে থাকলেই আমি একটা সুন্দর মাগুরা করতে পারবো। মাগুরাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, মাগুরাকে ভালোবাসি। আশা করি শাহিনুর ইসলাম ফেসবুক পেজ এবং মাগুরা টক এসএইচ মিডিয়া অনলাইন ইউটিউব চ্যানেল দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো অনুষ্ঠানে নয়ন ভাইয়ের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।